প্রাইভেট ক্যাম্পাসে সপ্তম ব্যাচে অধ্যয়নরত আছি আর কি। তো আমি গত প্রায় ২ বছর থেকে আসলে পিএইচপি প্রোগ্রামিংয়ের উপরে আছি এবং আমার ভবিষ্যৎ প্ল্যানিং হচ্ছে আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হব। তো মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলের আর কি একটু শেখা হয়েছে আমার। তো এখন বর্তমানে লারাভেল শিখতেছি। তো ভবিষ্যৎ ইচ্ছা আছে আমার ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলো সেগুলো করার এবং আমাকে ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার খুব ইচ্ছা আর কি। তো বর্তমানে আমি কর্মরত আছি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে। এখানে একটা ছোটোখাটো সফটওয়্যার নিয়ে কাজ করতেছি এবং গত ১ বছর আমি রংপুরে একটা আইটি ফার্মে জব করছিলাম আর কি। তো আচ্ছা এতটুকুই আচ্ছা, আমার পরিচয়। জি, ধন্যবাদ। এরপরে রাফসানজানি সাহেব, আপনি মিসিং ছিলেন তখন, আপনি কি এখন বলবেন? রাফসানজানি ফ্রম 6th ব্যাচ, আপনি কি আছেন? আবার স্কিপ করছি। তারপরে আছেন মিজানুর রহমান সাহেব, 7th ব্যাচ। মিজানুর রহমান সাহেব আছেন? আচ্ছা, ওনাকে স্কিপ করতে হচ্ছে মনে হয়। তারপরে লিপন চন্দ্র সরকার। আমার কথা কি শোনা যাচ্ছে না কারো কাছেই? ভাই শোনা যাচ্ছে তো। তাহলে শোনা ওনারা যাচ্ছে তো। ওনারা লিস্টে নাম দিছেন কিন্তু কথা বলছেন না। আচ্ছা, হয়তো তারপরে নেটওয়ার্ক সমস্যা, আমি পরে ট্রাই হতে পারে। করে দেখবো। ঠিক আছে, তারপর হচ্ছে দাদন হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সাব্বির আহমেদ রাতুল ভাই, আপনাকে জি ধন্যবাদ আমাকে এই গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে কিছু সময় কথা বলার জন্য সময় দেওয়ার জন্য। জি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর। আমি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বের হয়েছি 2017 সালে। এখন গাজীপুরে অবস্থান করছি এবং বুয়েটে ষষ্ঠ ব্যাচে আছি। আমার ক্যারিয়ার প্ল্যান হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে ডাটা, অর্থাৎ ইনফরমেশন হচ্ছে গিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট বিষয়। আর আমার ক্যারিয়ারটা আমি শুরু করেছি ওরাকল ডাটাবেস দিয়ে। ওরাকল ডাটাবেজের আমার এসকিউএল, পিএলএসকিউএল, ফর্মস, রিপোর্ট, তারপর হচ্ছে অ্যাডমিন 1, অ্যাডমিন 2। এখন আমি অ্যাপেক্সে কাজ করতেছি। অর্থাৎ আমার বিগিনার এবং ইন্টারমিডিয়েট শেষ, এখন আমি অ্যাডভান্স লেভেলে আছি। আর আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি একজন ভালো ওরাকল ডাটাবেস ডেভেলপার উইথ ডিবিএ হব, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটর হব। আর বাংলাদেশ ম্যাক্সিমাম কোম্পানিগুলা যখন কোনো ডিবিএর কাজ করে তখন তারা ইন্ডিয়া থেকে বা আপনার আমেরিকা থেকে একজন ডিবিএকে হায়ার করে তারপর তারা ডাটা মাইগ্রেশন করে বা ইনস্টলেশন করে কনফিগারেশন করে। আমি চাচ্ছি যে আমি বাংলাদেশে একজন ভালো ডিবিএ হব এবং ডেভেলপার হব, এবং ডিবিএ ডেভেলপার হওয়ার পর যদি আমি পসিবল হয় আমি একটা সফটওয়্যার ফার্ম দেব। অলরেডি আমার এক্সিস্টিং কিছু সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করছি, সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এইচআরএমএসপি রোল, তারপর সেলস ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর হচ্ছে পয়েন্ট অফ সেলস, তারপর হচ্ছে ইনভেন্টরি। আমি এই প্রজেক্টগুলো নিয়ে রিসেন্টলি কাজ করতেছি। আমি আপনাদের সকলকে ইনস্ট্রাকশন করব, যদি কারো ওরাকল ডাটাবেজের প্রজেক্ট দরকার হয় বা আমার বড় কেউ থাকে আমাকে সার্ভিস দেওয়ার মতো, আমি তার শরণাপন্ন হব এবং আমি আশা করি তাদেরকে সফটওয়্যার ডেভেলপ করে দিতে পারবো। এরকম ক্ষমতা আমার নিজের একটু কনফিডেন্স আছে। আপনাদের যদি কোনো প্রজেক্ট দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য আমি স্বাগত। অনেক ধন্যবাদ, আপনি আরো এগিয়ে যান এই কামনা করি। তারপর আমাদের সাব্বির ভাই, আমি এক জি মিনিট জি একটু খানিক আপনাকে একটু খানিক থামাই। যে এইমাত্র যে ভাইয়া কথা বললো দাতন ভাইয়া, ওনার ডিটেল মানে ওনার যে কোনো একটা ওনার সাথে আমি একটু কন্ট্যাক্ট করতে চাই, এটার উপায়টা একটু বলে দিতে পারবেন এই মুহূর্তে? আমি উনি ফেসবুকে আছেন সম্ভবত। মেসেঞ্জারে আপনাকে আমার ফোন নাম্বারটা দিতে পারবো। মেসেঞ্জারে না? জি আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু কাইন্ডলি দিলে খুব ভালো হয়। জি জি আপনি আমি। হ্যালো।
জি জি তুষার ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি ভাই। আপনি কি এখনই আমার নাম্বারটা লিখে নিতে পারবেন? 017 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 017 34 34 65 65 67 67 59। 59। ওকে, ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আচ্ছা, তারপরে আমাদের লিস্টে আছেন রাবেয়া বসরি আপু। শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা স্কিপ করলাম। তার পরবর্তীতে আছেন সাইফুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইফ ইসলাম, সপ্তম ইয়ার এবং আমি স্টাডি ইয়ার। আমার হোম টাউন হচ্ছে শেরপুর জেলা নওগাঁ থানা। আমি বর্তমানে গাজীপুর ইউনিভার্সিটি পড়ছি। তো ক্যারিয়ার প্ল্যান সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলতে হয় যে বছর আমার ক্যারিয়ার করে আমি একটা ভালো ডেভেলপার এবং আমি ব্যাকএন্ড ডেভেলপার, ওয়েব ডেভেলপার প্লাস লিনাক্সের কিছু জিনিসপত্র নিয়ে আমার আসলে ইচ্ছা আছে। তো লিনাক্স বেস কিছু কাজকর্ম করতে হবে, এই বিষয়গুলিকে চিন্তা ভাবনা করছি। আর কারেন্ট পজিশন কথা বলতে গেলে এটা আসলে কিভাবে বলি যে প্রোগ্রামিং এর বিষয়ে যদি বলতে যাই আমি এখনো হ্যালো ওয়ার্ল্ড ইন্টারনেট আছে। এই ছিল আমার কথা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার কথা শেয়ার করার জন্য। এরপর আবারও আমাদের লিস্টে রাফসান জানি সাহেব আছেন, আপনি চাইলে শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। রামাদান সাকিব। আমি এই সিক্স পড়াইয়াতে আছি, স্টাডি আছি এখন। তো আমার প্ল্যান বলতে আমি ছোটকাল থেকে হচ্ছে আমার আব্বু একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর কি, সে ডিপ্লোমা। তো ছোটকাল থেকে আমি মোবাইলের আগে আমি কি কম্পিউটার পেয়েছি। তো তো এই কারণে আমার এই কম্পিউটারের উপর প্রথমে আমার অনেক আহ, ছিল, মানে কিরকম একটা আকর্ষণ ছিল আর কি। তো যখন আমার বন্ধুরা কম্পিউটার গেম খেলতো, কিন্তু আমার থেকে গেম থেকে বেশি ভালো লাগতো যে গেমটা কিভাবে কাজ করে। তো আচ্ছা, সেটা এরকম ভাবে অনেক আহ, আসলে আমার প্রথম থেকে ইচ্ছা, মানে একটা জিনিসটা কিভাবে কাজ করে এবং এটার কাজ করার মূল রহস্যটা কি, এই রহস্য খুঁজে হচ্ছে যে মানে আমার একটা শখে ছিল আর কি। তো সেই হিসাবে এখন তখন থেকে এই যে এই জিনিসটা যে কিভাবে বের করে বা কেন কাজ করে, একটা মেশিন কিভাবে চলে বা কম্পিউটার কেন কাজ করে, তো সেই জিনিসটা বের করার জন্য আমি আহ গবেষণা করতে, এটা এটা আমার একটা শখ ছিল। তো সেই শখটাকে বাস্তবায়ন করার জন্য যা যা দরকার সেগুলা সেগুলা আহরণ করাই মানে আমার প্রধান একটা লক্ষ্য হয়ে দাঁড়াইছিল। তো সেই লক্ষ্যে আস্তে আস্তে আমি মানে সিএসসির দিকে, প্রোগ্রামিং এর দিকে, আর এই সফটওয়্যার এই ধরনের এই সব দিকগুলো আমার আগানো আছে। তো এখন আমার এখন যেটা উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো যে আমার সিস্টেম অ্যানালাইসিস করা, যে একটা সিস্টেম কিভাবে কাজ করে, বিভিন্ন মেশিন কিভাবে ওয়ার্ক করে এবং মেশিন ওয়ার্ক করে এবং সেই মেশিনের কিভাবে দুর্বলতা কোথায় বা সিকিউরিটি ফ্লস গুলো কোথায় কোথায় আছে, সেটা কিভাবে বের করা যায় এবং কিভাবে সেটাকে এক্সপ্লয়েট করা যায় সেই বিষয়। ইনশাআল্লাহ সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার একটা সাবজেক্ট পাবেন, ইনফরমেশন সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইন। ওইখানে আরো ডিটেইল জানতে পারবেন আশা করতেছি। আপনি কি শুনতে পাচ্ছেন? এখানে আমি একটু বেশি ইন্টারেস্টেড। আচ্ছা, হ্যালো। ঠিক আছে, আপনার কথা শুনতে পাইছি আমরা। তবে হয়তো বা আপনার এখানে নেটওয়ার্ক প্রবলেম আছে আমার ধারণা, কারণ শেষের দিকে কথা কিছু শোনা যাচ্ছিল না। যাই হোক, আপনাকে ধন্যবাদ। তো আমার মনে হয় এখন আমাদের
পার্টিসিপেন্টদের মধ্যে অনেকেই আছেন যারা কিছু শেয়ার করেন নাই। কেউ কি চাচ্ছেন? আমি অনেকেই বলছিলাম যে আপনারা চ্যাট লিস্টে আপনাদের। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা শেষ পর্যন্ত মোটামুটি শুনতে পেয়েছি, একদম শেষের দিকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে ধন্যবাদ, আপনার কথা আমরা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এখন আমি বলবো যে যারা লিস্টে এখনো আছেন কিন্তু কিছু শেয়ার করেন নাই, তাদের মধ্যে কেউ কিছু বলতে চান কিনা, তাহলে সরাসরি মাইক্রোফোন অন করে একটু বলেন যে ভাই আমি বলতে চাই কিছু একটা। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বলতে চাই। জি, আপনারা কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। ভালো আছি। আমি জি, রাবিয়া আক্তার, ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ, আমি 6th গ্রুপে। আমি প্রাইভেট পলিটেকনিক থেকে অবসর একটু মতামত দিতে পেরেছি। সেক্ষেত্রে আমি সবাই থেকে একটু নিজেকে ইউনিক ভাবি, কিন্তু আমার ছোটবেলা থেকেই ইচ্ছে আমি একটা গভর্নমেন্ট জব করব। ডুয়েটে আমি অ্যাডমিশন দিয়েছি, বাট চান্স হয়নি। দেন অনেকগুলো ভাইভাই দিয়েছি, হয়নি, আমার জব হয়নি। তারপর 2020-এ আমার প্রাইমারিতে জব হয়। সাথে সাথে এনটিআরসি থেকেও আমার নিবন্ধন কমপ্লিট করি, হয়েছে। আসলে দোয়ায় ওখানেও ভালোই পজিশনে ছিলাম, মেরিটে ভারতম ছিলাম। আমার প্রাইমারিতে জব হয়েছে, ওখানেও আমি মেরিটে ফার্স্ট আছি, বলতে পারি। আচ্ছা আমার জব করার ইচ্ছে হচ্ছে নিজের ডিপার্টমেন্টে, এখনো ট্রাই করতেছি, বাট আমি বিএসসিটা বেশি পড়াশোনা করি না ওখানে। সেক্ষেত্রে ওখানে আমার একটু কষ্টই হয় পাস করার ক্ষেত্রে বা ওটার ক্ষেত্রে বেশি মানে ট্রাই করি আর কি। আচ্ছা, আপনার ডিপার্টমেন্ট বলতে কোনটা বোঝাচ্ছেন? মানে আমি কম্পিউটার ডিপার্টমেন্টে আছি, আচ্ছা আচ্ছা বর্তমান এই আর কি। আচ্ছা আমার আচ্ছা তো এখন প্রাইভেটে জব হয়েছে, ওটা তো ইন্টারমিডিয়েটের সমমান। সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন, এই আমার কিছু। ধন্যবাদ সবাইকে। জি, আপনার কথা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। দয়া করে আপনি আপনার লক্ষ্যে যেন পৌঁছাতে পারেন। এরপর যদি আরো কেউ শেয়ার করতে চান যারা লিস্টে ছিলেন না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার নাম মোহাম্মদ আলমগীর। জি, আমি ওই 7th ব্যাচের অ্যাকচুয়ালি। আচ্ছা এখন আমি তো লাস্ট ইয়ারে ইন্টার পাস করেছি ভাই, ঠিক আছে। এখন আচ্ছা এই ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স আসে নাই, তো এক আর্কিটেকচারের থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে পড়ে উনি বললো কি, দেখো এখানে ন্যাশনাল থেকে পড়লে হয়তো বা সিএসসিতে মানে বেটার হবে আর কি। মানে তুমি যদি পাও, এখানে ভালো করায় ডুয়েট একটা বেস আছে এখানে, মানে ডুয়েটে টিচাররা ক্লাস করে, তুমি এখানে করলে এখান থেকে বেটার অপশন নেই। তো ভাই এখন আমি ওইটা তো মানে ভর্তি হয়েছিলাম, ন্যাশনালে ভর্তি হয়েছিলাম, দেন এখানে লেফট করে এখানে আসছি। এই যে এখানে এখন দুটোটা মোটামুটি কন্টিনিউ, ওইটার সাথে কোনো কানেক্ট নাই। এখন এটার প্রতি জোর দিতে আসছে আসলে ভাই। এখন মনে গেলেন যে আপনারা এরিয়ার ভর্তিদের কথা বলতেছেন, তো ভাই এতক্ষণ শুনছিলাম আপনাদের কথা, আমি আইডিও দিই নাই, ঠিক আছে। ভাবলাম হয়তো বা কি না কি বলবো। এখন ভাই অনেকটাই ছোট, লাস্ট ইয়ারে দিচ্ছি, এখন অতটা অ্যাম্বিশন হয় না আর কি, গোল মানে নির্দিষ্ট যেটা গোল আমি এটা নিয়ে কি করবো আসলে, এটা মানে অতটা মানে এখনো অ্যাম্বিশনটা ফিক্স করতে পারি না। এখানে আপনাদের কাছ থেকে সাজেশন চাইতেছি, যদি কিছু বলতেন যে এটা তাহলে খুবই ভাই উপকৃত হতাম। এটা আহ, বলা ভাই বলেন। ঠিক আছে, তবে এখানে আমি যেটা বলবো যে আমি আপনাকে কিছু বলে করাতে পারবো না বা বলতে পারবো না। আপনাকে আইডিয়া নিতে হবে, কালেক্ট করতে হবে, কি কি করা যায় এগুলো খুঁজতে হবে। মানে সেটা কিভাবে খুঁজতে হবে, হয়তো বা কারো কাছ থেকে ইনফরমেশন চাইতে পারেন যে ভাই খুঁজবো কোথায়, কিভাবে। কিন্তু এক্স্যাক্টলি আপনাকে আমি একটা কথা এইভাবে বলে দিব না যে তুমি এটা করো, আপনি এটা করেন, এটা ভালো হবে, এইভাবে বলি না আমি সাধারণত। আমি আপনাকে হয়তো বা কয়েকটা টপিক দেখায় দিতে পারবো চাইলে। যাই হোক, ওটা পরে আসবে, আপনি থাকতে থাকেন। এমনও হতে পারে যে ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো কোনো মিটিং এ আমরা আসতেও পারি, আরো নতুন কিছু বের হয়ে আসতে পারে। তো ঠিক জি আছে, ভাই, তার বুঝতে পারছি আসলে। আপনিও সার্চ করতে থাকেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ কথা শেয়ার করার জন্য। এরপরে যদি আরো কেউ চান। আমি ধরে নিচ্ছি তাহলে লিস্টে আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে আর কেউ শেয়ার করতে চাচ্ছেন না কিছু। আচ্ছা, এবার তাহলে আমার সম্পর্কে আমি একটু বলি।
আমি অপরিচিত মুখ। 6th ব্যাচ যখন অন ক্যাম্পাসে ক্লাস করে তখন আমি অন ক্যাম্পাসে ক্লাস করি, কিন্তু সেভাবে আহ, আমার সাথে আহ, পরিচয় হয় নাই আপনাদের। আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, মানে বেশিরভাগ সময় বাসায় থাকলেও ঘরে থাকতে পছন্দ করি, তবে যাদের সাথে মিশি তাদের সাথে অবশ্যই মানে একদম মন খুলে বা প্রাণ খুলে যেটাই বলি না কেন সেইভাবে মেশা হয়। আচ্ছা, তো আমি 5th ব্যাচ থেকে সাব্বির আহমদ রাতুল। আমার বাড়ি হচ্ছে শেরপুর জেলা নকলা থানা। সম্ভবত আমার হোম টাউন এবং মানে একদম নকলা থানা থেকেই একজন বা দুইজন আছেন আপনাদের কাছে, একটু সাড়া দিয়েন। জি ভাই। নকলা থানার কোথা থেকে ভাই? ভাই আমি নকলা বাজারে, বাজারের কোন পাশে? বাজারের মধ্যে কায়দা গ্রুপ রয়ে দিবে। আচ্ছা, গোরস্থান বাপু, আপনার সাথে কি কথা হয়েছে আমার? হ্যাঁ ফেসবুকে কথা হয়েছে। তাহলে তো আপনি জানেন যে মানে আপনাদের কি বলে জি জি, আপনি আমাদের কথা খেয়াল রেখে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মনে রাখছেন, ধন্যবাদ। আচ্ছা, আর কেউ কি এই মুহূর্তে উপস্থিত আছে নকলার? আচ্ছা, ঠিক আছে। ফুলপুরের একজন আছেন সম্ভবত শুনলাম। আমাদের ব্যাচেও ফুলপুরের এক আপু আছেন, তাহমিনা বিলি। আমি জানি না এখনো কানেক্টেড আছেন কিনা আমাদের সাথে। জি ভাই, ফুলপুর থেকে আমি আছি, আব্দুল মোমেন। আচ্ছা আচ্ছা, আপনাদের সিনিয়র এক আপু আছেন তাহমিনা বিলি, উনিও ফুলপুর থেকে। আচ্ছা আচ্ছা, ফুলপুর আপনার আপনি কি বাসা? আছেন এখন উপস্থিত? হ্যাঁ হ্যাঁ আছেন। ভাই। তাহমিনা, আপনি কি আছেন? আপনার এলাকার এক ছোট ভাইকে পাওয়া গেছে, আব্দুল মোমেন সাহেব। জি জি। তো আপু, আপনার বাসা, আমার বাসা হচ্ছে ফুলপুরের এই আর কি কলেজ রুটে বাসা। আমি হালুয়াঘাট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এবার আমি আমার সম্পর্কে একটু কন্টিনিউ করি। আমার এসএসসি 2010-এ ছিল, তারপর 2012-তে আমি পাশ করার কথা ইন্টারমিডিয়েট। আমি ময়মনসিংহ রয়্যাল মিডিয়া কলেজে এক সময় পড়ছি, কোনো কারণবশত আমাকে ব্যাক করতে হয়েছে, মানে আমার নিজের মতিগতির পরিবর্তন এর কারণে আমি আমার নকলাতেই ব্যাক করছিলাম। করার পরে সেখানে আমার লাইফ মোটামুটি একদম রুইন্ড বলা যায়। 4 বছরের মতো সেখানে লস্ট হয়েছি আমি। 12, 13, 14, একদম 15-তে কোনোভাবে পাশ করে গেছি। আমি বলবো যে সম্ভবত আল্লাহ নিজে হাতেই আমাকে পাশ করাই দিয়েছেন। তো আমি, আপনারা তখন জানেন কিনা যে 3 বছরের বেশি যদি গ্যাপ থাকে এসএসসি টু ইন্টারমিডিয়েট, তা ওনারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে জেনারেল ডিগ্রি পাস কোর্সটাও করতে পারে না। আমিও সেটা পারি নাই। অর্থাৎ আমি লেখাপড়া থেকে কমপ্লিটলি বিচ্ছিন্ন ছিলাম। 2 মাস আমি মিরপুরে ট্রেনিং নিছি, সরি 2 মাস না, 2 বছর আমি গ্যাপ দিছি মাঝখানে, এবং 6 মাসের একটা ট্রেনিং করছি কম্পিউটার হার্ডওয়্যার, আইটি মেইনটেনেন্স এগুলো সংক্রান্ত। ওই সময়ই আমি ওপেন ইউনিভার্সিটির ডিপ্লোমাটার সংবাদ পাই, ধানমন্ডি যাই, সেখানে যাওয়ার পর আবার বিএসসি সম্পর্কে একটা আইডিয়া পাই। তখন একটু রিস্ক নিই যে একটা পরীক্ষা দিয়ে দেখি কি হয়। পরীক্ষা দেওয়ার পর প্রথম পরীক্ষাটা আমার অ্যাকসেপ্টেড হয় না, তখন ডিআরসি ছিল আমার সেন্টার চয়েস। পরের বার ডুয়েট দেওয়ার পর হয়েছে, এবং ডুয়েটেই তারপর অ্যাডমিশন হই আমি। তো এরপর থেকে আসি চলতেছে, যেখানে আমি একদম মানে ঝরে পড়ার মতো অবস্থা ছিল, সেখান থেকে বলা যায় যে একটা লাইনই অন্তত আছে। ক্যারিয়ারের দিক থেকে আমারও আমি এখনো মানে কি বলে সাকসেসফুল নই, কেবলমাত্র ধরা যায় যে শুরুর দিকেই আছি। তো আমি এই জন্য যারা শুরুর দিকে আছে তাদের সাথে মিট করতে চাই, যেন মানে আগাতে পারি। আমি একা একা আগাতে পারি না, এই জন্য আমার প্ল্যানিংটা হচ্ছে যে সবাইকে নিয়ে আগাতে পারি কিনা, কাউকে কিছু আইডিয়া দিতে পারি কিনা, আবার আমি কারো কাছ থেকে কোনো আইডিয়া নিতে পারি কিনা, এগুলো হচ্ছে আর কি আমার আপাতত প্ল্যান। আমার চিন্তা ভাবনা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়েই, সেটা কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ ভিত্তিক না যে আমি এই ল্যাঙ্গুয়েজ দিয়ে এই সফটওয়্যার ডেভেলপমেন্টে যাব। আপনি জাভা দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট করবেন নাকি ডটনেট দিয়ে করবেন নাকি ল্যারাভেল দিয়ে করবেন, সেটা আপনার ব্যাপার। তো আমিও এরকম ভাবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি নাই,
এই মুহূর্তে আমি লারাভেল নিয়ে আছি, এটা নিয়ে দেখতেছি কিভাবে কি হয় না হয়। আপনারা বিস্ময়.com এর নাম শুনছেন কিনা জানি না, এটা একটা প্রশ্নোত্তরের ওয়েবসাইট। আপাতত আমি এখানে মানে শিক্ষানবিশ হিসেবে আছি, আমাকে টেস্টিং পর্যায়ে রাখা আছে যে আমি যদি ডেভেলপমেন্ট করতে পারি ঠিকঠাক, তাহলে সেক্ষেত্রে আমি পার্ট টাইম জব পাবো ওখানে। তো এই জন্য এই মুহূর্তে আমি লারাভেল নিয়ে আসি। তো এরপর আমার চিন্তা ভাবনা হচ্ছে ডটনেটের দিকে আগাতে পারি, আমি যদি সি শার্পটা শিখে নিতে পারি, এরপর আমি ডটনেটের দিকে যাব, ওইটা দিয়ে কিছু করা যায় কিনা ভাববো। তো আজকে যেই ব্যাপারটার কারণে এই মিটিংটা ডাকা হইল, সেটা হচ্ছে আমি ডেভ স্কিল নামক একটা প্রতিষ্ঠান থেকে, আপনারা ডেভ স্কিলের নাম শুনছেন কিনা আমি জানি না, একটা গ্রুপ আছে ফেসবুকে, আপনারা এটাতে যাইতে পারেন যারা আর কি সফটওয়্যার ডেভেলপমেন্ট কিংবা লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন বা এই টাইপের কোর্স গুলো করতে চান, কিন্তু কোনো রিলায়েবল ট্রাস্টেড সোর্স পান না, হয়তো বা অন সাইটে করা লাগবে, অন সাইটে যায় করতে পারবেন না, ঢাকায় যায় করতে পারবেন না। তো তাদের ক্ষেত্রে আমি একটা রিলায়েবল সোর্স জানাইতে পারি, এটা ছিল আমার মূল উদ্দেশ্য। এবং এটার পরেই আমার মাথায় খেললো যে আমরা কেন একটা পরিচয় পর্ব করি না, এইভাবে একটা মিটিং ডাকি না কেন, আরো কিছু বিষয় নিয়ে কথা বলি না কেন। তো সেই উদ্দেশ্যে মিটিংটা আসলো। তো আমি যেগুলো জানাতে চাচ্ছিলাম সেগুলো একটু একবার দেখাই আপনাদের। এই হচ্ছে ডেভ স্কিলের সাইট, এখানে তাদের কোর্স গুলো আছে। এই কোর্স গুলো খুবই কস্টলি বলা যায়, মানে খুবই দামি, যদিও অনলাইন কোর্স, কিন্তু এতটুকু প্রাইস দেখে আমরা অনেক সময় ভয় পেয়ে যাই। কিন্তু এখানকার যে সিইও জালালউদ্দিন স্যার আছেন, উনি কোয়ালিটিতে বিশ্বাস করেন। উনি টিচার, এমন টিচার নেন যারা এই মুহূর্তে যদি গুগলে চাকরি নাও করে, 2-4 মাস পরে তাদের গুগলে চাকরি হয়। এই মুহূর্তে হয়তো স্যামসাং R&D তে আছে, হয়তো বা 3 মাস পরে আমরা শুনতে পাই যে উনি গুগলে চাকরি পাইছেন, সুইজারল্যান্ড চলে গেছেন বা ওরকম কোথাও চলে গেছেন। কিন্তু ওখানে যাওয়ার পরেও পার্ট টাইমে ওনারা এই ডেভ স্কিলের সাথে যুক্ত থাকেন। তো সেই হিসাবে আমরা মানে মোটামুটি নিশ্চিত থাকি যে জালাল স্যার কোয়ালিটির দিক দিয়ে ই করেন না, ছাড় দেন না। এই জন্য ওনাদের কোর্সটা এত বেশি ফি হয়। মোটামুটি ভালো একটা কোর্সের দাম ফি আসে 30,000 টাকার মতো, লারাভেল ডেভেলপমেন্ট কিংবা ফুল স্ট্যাক ডেভেলপার উইথ ASP.NET এই টাইপের কোর্সগুলো। আর 6 মাসের কোর্সটা যদি সম্পন্ন করতে পারেন ভালোভাবে, তারপর 2 মাস অফিসে গিয়ে অথবা অনলাইনে ইন্টার্নশিপ করার সুযোগ থাকে, এবং ওই সময় সরাসরি জালাল স্যার নিজে সুপারভাইজ করেন। তো আমার খুব শখ, খুব ইচ্ছা যে আমি ওনার মতো একজন ব্যক্তির আন্ডারে থাকবো 2 মাস। সেই উদ্দেশ্যে আমি সম্প্রতি জানুয়ারিতে একটা মেম্বারশিপ কার্ড আসছে, এই যে দেখতে পাচ্ছেন, হয়তোবা দেখা যাচ্ছে কি বলেন তো। তো এটা একটা মেম্বারশিপ টাইপের ব্যাপার, 5,000 টাকা দিয়ে মেম্বারশিপটা নিতে হয়। তো এই মেম্বারশিপটা নিলে হয় কি, প্রত্যেকটা কোর্সে 25% ছাড় চলে আসে আমার অ্যাকাউন্টে। তো এটা কাজ করবে 2 বছর। তো 2 বছরে যদি ধরেন আমি যে পরিমাণ টাকার কোর্স করব, সেটা থেকে 25% লেস হয়ে যাবে। ধরেন 30,000 টাকার একটা কোর্স করতে গেলে আমার 7,500 টাকা লেস হবে। তো আমার কাছে মনে হয়েছে যে এটা আমার জন্য ভালো হয়, আমি এই কার্ডটা নিয়ে নিছি, এখন আমার এটা নিয়ে আছে। এরপরেই আমি উজ্জ্বল সাহেবের সাথে কথা বলতে গেছিলাম যে আপনার ক্যারিয়ার প্ল্যান কিভাবে আগাবেন। উনি জানালেন যে উনি সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে আগাইতে চান। কি ভাবতেছেন, কিভাবে কি করবেন? তো জানাইলো যে কোর্স টোর্স করবে, এরকম চিন্তা ভাবনা তার। তো তারপর আমি তাকে প্রস্তাব রাখলাম যে আপনি এইটা দেখতে পারেন, ডেভ স্কিলের গ্রুপটা একটু যান, যাই ওটা পড়েন, দেখেন যে তারা কি বলে না বলে, তারপর ট্রেনিং গুলো, কোর্স গুলো দেখেন কিরকম করা যায়। উনি 2 দিন সময় নিয়ে এগুলো দেখে থেকে আমাকে জানালেন যে ভাইয়া পছন্দ হয়েছে, ওনাদের ইয়াটা খুবই মানসম্মত এরকম মনে হয়, তো আমি আগ্রহী, আমি বাসায় কথা বলি, দেখি কি করা যায়। তো উনি ম্যানেজ করে কার্ডটা নিয়ে নিছেন। আসলে কার্ডটা নিতে চান নাই, উনি বলতে চাচ্ছিলেন যে টাকা ম্যানেজ হচ্ছে না, তো এখন আমি একটা কাজ করি, একটা কোর্স নিয়ে নিই, যেমন কম্পিটিটিভ প্রোগ্রামিং করার একটা কোর্স আছে, বিগিনার, ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্স। তো উনি চাচ্ছেন যে বিগিনারটা উনি কিনে ফেলবেন। তা আমি বললাম, বিগিনারটা করতেছে এমন একজন পরিচিত ব্যক্তি আছে আমার কাছে, সে ডিপ্লোমা করতেছে, আমার সাথে অনেকদিন ধরে কথা হয়, প্রোগ্রামিং নিয়ে কথাবার্তা জিজ্ঞেস করে, আইডিয়া নেয়। তো সে করতেছে ওইটা, আর
উজ্জ্বল সাহেব এটা করতে চাইতেছে। তো আমি তারে বললাম যে আপনি এইটা না করে আপনি কার্ডটা নিয়ে নেন। কার্ডটা নিয়ে নিলে আপনার 2 বছরের জন্য নিশ্চিত যে কোনো কোর্সে আপনি 25% ছাড় পাবেন। আর এই বিগিনার কোর্সটার জন্য আমি আপনাকে ওনার সাথে যুক্ত করে দিব। উনি যা পড়বেন পড়ার পরে আপনার সাথে রাত্রে মিটিং করবে। আর এদিকে আমি আবার এই কম্পিটিটিভ প্রোগ্রামিং ইন্টারমিডিয়েট কোর্সটা নিয়ে নিছি। ফেব্রুয়ারি 12 তারিখ থেকে এটার ইয়া হবে, ক্লাস শুরু হবে। তো সেক্ষেত্রে এইটার ক্ষেত্রেও যদি আমার সাথে কেউ আলোচনায় আসতে চায় আমি রাজি আছি, কারণ আমি মনে করি যে আলোচনার মাধ্যমে আরো বেশি শেখা যায়। এই যে আপনাদের সাথে যে আমি মিটিংটাতে আসছি, এটার পিছনে অনেকটাই দায়ী হচ্ছে আমাদের গ্রুপ মিটিংটা। আমরা কিছুদিন আগে হয়তো বা 2 মাস বা 3 মাস হবে, 2 মাস বা 3 মাস আগে আমরা যখন আমি যখন গ্রুপ মিটিং ডাকি, তখন আমাদের ব্যাচে গ্রুপ মিটিং ব্যাপারটা প্রচলিত না, গ্রুপ স্টাডি ব্যাপারটা প্রচলিত না। তো আমার মনে হলো যে আমি অ্যালগরিদম নিয়ে কেন একটু গ্রুপ মিটিং এ আসি না। তো আমি প্রথম গ্রুপ মিটিং কল করি, তখন খুব বেশি মানুষ না হলেও। জি ভাই। কেন ঢুকতে পারতেছেন না উনি? আপনি ভাই একটু যদি জিজ্ঞেস করতেন, ওনার সাথে একটু কথা বলেন, প্রয়োজনে স্ক্রিনশট নেন, আমি পরে দেখতেছি। আর হ্যাঁ হ্যাঁ, তুষার ভাই আবার জয়েন করছেন, আমি দেখতে পাচ্ছি তাকে। আচ্ছা, তো থাকেন ভাই, আমি আমার লম্বা গল্পটা একটু শেষ করি, তারপরে আপনাদেরকে অনুরোধ করবো কিছু বলবেন। আর আমি খুবই দুঃখিত ভাই, আপনারা থাকতেও আমি আর কি প্রথমে কথা শুরু করে দিছি, এই জন্য ভাই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তুষার ভাই, শাহিদুল ভাই, জাহিদুল সরকার, বাদল ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো তারপরে কি বলতেছিলাম, যে আমি ইন্টারমিডিয়েট কোর্সটা নিয়ে নিছি। এখন আমি চাচ্ছি যদি কেউ এমন থাকে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং নিয়ে আগাতে চায়, তাহলে সে আমার সাথে কথা বলতে পারবে, আমি তাকে নিয়ে মিটিং করতে রাজি আছি। আর এটা বলতেছিলাম যে মিটিংটা কিভাবে আমরা স্টার্ট করলাম। আমি প্রথম যখন আমাদের ব্যাচের স্টুডেন্টদেরকে লিংক দিলাম যে আসেন আমরা কি করি, একটা গ্রুপ স্টাডি করি অ্যালগরিদম নিয়ে। তো প্রথম দিন কয়েকজন আসলেন, কিন্তু দ্বিতীয় দিন যখন আমি গ্রুপ মিটিং কল করলাম, তখন ওই গ্রুপে আমাদের ডিআরসি ব্যাচের ভাইয়েরাও ছিলেন। তো লিঙ্কটা তারাও পাইছেন, তারাও জয়েন করলেন। তখন আমার খুব ভালো লাগছে যে যাই হোক, আমি অন্তত ওনাদের সাথে তখন আমাদের ইয়াটা মানে আন্ডারস্ট্যান্ডিংটা খুব বেশি ওরকম না, মানে আমরা কাছাকাছি পৌঁছাইতে পারি নাই তখনও। তো মিটিং এ আসার পরে দেখা গেল যে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, কথাবার্তা বাড়তেছে। ওইখান থেকে আবার ওমর ফারুক ভাই আমার সাথে পার্সোনালি নক করলেন। উনি জানাইলেন যে উনি অ্যালগরিদম নিয়ে আগ্রহী, প্রবলেম সলভিং নিয়ে আগ্রহী। তো এরপর থেকে ওনার সাথে আমার প্রতিনিয়তই দিনে 1 বার 2 বার এরকম করে মিটিং হওয়া শুরু হইলো অ্যালগরিদম নিয়ে। আমি অনেক কিছু শিখছি ওনার সাথে কথা বলতে যায়। যেটা কথা ছিল উনি পড়াবেন, দুইটাই দেখা গেল যে উনি পড়াইছেন প্রথমটা, দ্বিতীয়টা আমি পড়াইছি। মানে পড়াইছি বলতে কিরকম, আমি অনলাইন থেকে আগে একটু দেখে নিছি, দেখে নিয়ে তারপরে তার সাথে আলোচনা করতে গেছি। আমার আগ্রহটা তখন বাড়ে যখন আমার কারোর সাথে কথা বলার একটা প্ল্যান থাকে যে এটা নিয়ে তার সাথে কথা হবে। এমনিতে আমি পড়বো না, কিন্তু যখনই আপনি আমাকে বলবেন যে এটা নিয়ে কথা বলতে হবে, তখন আমার একটা আগ্রহ তৈরি হয়। এই গ্রুপ মিটিং থেকে আমি এই ব্যাপারগুলো বুঝতে পারছি যে এটা আগ্রহ তৈরি করতে সহায়তা করে। এরপরে আমাদের এই সেমিস্টারের একটা কোর্স আছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এইটার যে কোডিং গুলো, এসকিউএল এর কোড গুলো, এগুলো আমি কিছু পারতাম না। শাহিদুল ভাই সাক্ষী আছেন, ওনাদেরকে সাথে নিয়ে আমি এগুলো করতে যাই, এখন আমি কোডিং আমি পারি, ওগুলো করতে পারি। তাদেরকে নিয়ে ক্লাস করতে যাই, আমরা নিজেরা গ্রুপ স্টাডি করতে যাই। তো এইটার পর থেকে আর কি এই গ্রুপ মিটিংটার প্রতি আমার খুব আগ্রহ আসছে যে এটা আমরা যে কোনো ক্ষেত্রে 2-3 ব্যাচের মিলিত হওয়ার ক্ষেত্রে বলেন, গ্রুপ স্টাডি করার ক্ষেত্রে বলেন, কোনো তথ্য নিয়ে আলোচনা করার ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রে এই গ্রুপ মিটিং কল করা যেতে পারে, আমার এরকম বিশ্বাস এখন। তো সেই থেকেই আপনাদেরকে আমন্ত্রণ জানানো। তো তারপর যেটা বলতেছিলাম যে এই ডেভ স্কিলটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়াটাও আমার একটা উদ্দেশ্য ছিল। এখানে আপনারা এই লিঙ্কটা যদি চান আমি শেয়ার করে দিব, এগুলো একটু ঘুরে ফিরে দেখবেন যে এইগুলো আপনাদের জন্য বেটার হয় কিনা, যেহেতু আপনারা অনেকেই। হ্যাঁ ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি শেষ করে দিচ্ছি, তারপরে আপনাদেরকে একটু অনুরোধ করবো অবশ্যই কিছু বলবেন। তো যা বলতেছিলাম, তো এখানে আপনাদেরকে যে 2-3টা তথ্য দেওয়ার ছিল। একটা হচ্ছে ওনাদের মেম্বারশিপ হচ্ছে 50টা, জানুয়ারি মাসের মধ্যে ক্লোজ হবে। 50টা হয়ে গেলে শেষ করে দিবে, আর 50টা না হইলে জানুয়ারি মাস ফুল চালাবে।
আর এটা হচ্ছে তাদের ফেসবুক গ্রুপ, এখানে গিয়ে একটু ফলো করবেন। আমি প্রায় 1-1.5 বছর যাবত ওনাদেরকে ফলো করি, দেখি যে কি কি পোস্ট আসে না আসে। তারপর পোস্টগুলো সম্পর্কে আইডিয়া নেবেন। যেহেতু অনেকেই আমরা চাকরি করি, আমি না করলেও অনেকেই চাকরি করেন, কিন্তু কোর্সের দিকে আগ্রহী, কিছু শিখতে আগ্রহী, তাদের জন্য অনলাইন কোর্স ছাড়া কিন্তু ভালো কোনো ওয়ে নাই। তো সেক্ষেত্রে ট্রাস্টেড যদি কোনো সাইট থেকে থাকে, কোনো প্রতিষ্ঠান থেকে থাকে, তার মধ্যে একটা ডেভ স্কিল আর বাকি যদি কোনোটা থেকে থাকে, আমি এগুলো একটাকেও চিনি না, আমি শুধু ডেভ স্কিলকেই ভালো হিসেবে চিনি। তো এই ছিল আমার দিক থেকে আপনাদেরকে জানানোর বিষয়গুলো। এখন আমি আমার ব্যাচ থেকে যারা আছেন একজন একজন করে ডাকবো। তুষার ভাইকে বলবো, উনি ছিলেন সবকিছু, সবার কথা শুনছেন। ভাই, আপনি যদি আপনার দিক থেকে কিছু শেয়ার করার থাকে যদি একটু বলতেন। তুষার ভাই। হ্যাঁ, প্রথমেই সাব্বির ভাইকে অনেক আমার কথাটা কি শুনতে পাচ্ছেন? জি ভাই, কমপ্লিটলি ক্লিয়ার। আপনাকেও ভাই আমি অনেক ধন্যবাদ জানাই আমার এখানে জয়েন করছেন এই মিটিং এ আপনি। হ্যাঁ ভাই বলেন। আমি আসলে বেশি সময় নিব না। আমি মিটিং এ জয়েন করার পরে 2বার ডিসকানেক্ট হয়ে গেছিলাম এই ওয়াইফাই এর সমস্যার কারণে। এই জন্য অনেকের কথা আমি শুনতে পারি নাই, তবে কয়েকজনের কথা শুনছি। হ্যাঁ, আমার মনে হলো আর কি, এই আমরা যারা এখানে এই কোর্সে যারা আছি, সবার একটা এই সাবজেক্ট একটা প্যাশন, হুম এবং স্বপ্ন, ড্রিম সাবজেক্ট, তাই না? কিন্তু হ্যাঁ আমার বিষয়টা দেখেন, আমি আহ, সম্ভবত সবার চেয়ে সিনিয়র আর কি কোর্সে যারা আছে, কারণ আমি অলরেডি ফিজিক্সে মাস্টার্স কমপ্লিট করছি। হ্যাঁ, করে আমি কিন্তু আবার সিএসসিতে পড়া শুরু করছি, কারণ আমার একটা প্যাশন ছিল সিএসসিতে পড়া আর কি। তো এখানে অনেকে দেখলাম যে অনেক সাবজেক্ট নিয়ে ওনাদের স্বপ্ন। তা আমি কয়েকজনের নাম বলতে পারি, যেমন আকাশ রয়। হ্যাঁ, সে এআই নিয়ে তার স্বপ্ন, সে বড় ধরনের অবদান রাখার একটা ড্রিম আছে, সে রোবোটিক্স নিয়ে চিন্তা ভাবনা করতেছে। ইভেন তার একটা জিনিস ভালো লাগলো, সে শুধু এই কোর্স না, সে এমএসসি করবে, করার পর পিএইচডি করবে। হুম। হুম তারপরে মনে করেন আরেকজনের কথা বলতেছি, আইওটি নিয়ে সেও কাজ করতে চায়, সম্ভবত সাইফুল মাসরিদ। হ্যাঁ, তো ভালো লাগলো এই যে এই যে বিষয় স্পেসিফিক। হুম। তারপরে উজ্জ্বল ভাই আছে, সে আমাদের প্রোগ্রামার, তার সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক কথা হয়। আচ্ছা হ্যাঁ, তো এই যে এই জিনিসগুলো আসলে আমরা যদি এই এইভাবে যদি আমরা শেয়ার করতে পারি এক একজনের ড্রিম, তো দেখা যায় কি আমরা আমাদের ড্রিমস গুলো ফিল আপ করার আমরা মোটিভেটেড হই। হ্যাঁ, তো এরকম আমার মনে হয় কেরিয়ার ডিসকাশন এরকম আরো আয়োজন করবেন সাব্বির ভাই, ইনশাআল্লাহ। আমার একটি রিকোয়েস্ট থাকলো। ক্যারিয়ার হোক, পড়াশোনা হোক, আমার ইচ্ছা আছে যে সবার সাথে এভাবে কন্টাক্টে থাকবো আমি। যেমন আরেকজন বলছিল মেবি তুষার ইমরান সরকার ভাই, চুয়াডাঙ্গা থেকে। হ্যাঁ, এই যে উদ্যোক্তা, হুম অন্টারপ্রেনারশিপ, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। এবং দাদুন হোসেন ভাই, উনিও চাচ্ছে এরকম একটা ফার্ম করার। আসলে কি এই বিষয়ে আমি একটা উদাহরণ দিচ্ছি, লাইভ উদাহরণ, এক্সাম্পল। আমার একটা কোচিং সেন্টার ছিল 2019 সালে। হ্যাঁ, যেটা বিশ্বের প্রথম দিকে 19 সালেই আমি বন্ধ করে দিই, পরে আমার মনে হয় জব হওয়াতে। তো ওই কোচিং সেন্টারে আইসিটি পড়াতাম আমি, এইচএসসি। তো ওখানে আমার 10-12 জন স্টুডেন্ট, ওরা আমাকে ধরলো, স্যার আপনি তো সিএসসি পড়তেছেন, আমাদেরকে প্রোগ্রামিং শেখান। তো মজার বিষয়টা আমি শেয়ার করতে দেখি, এই করোনাকালীন সময়ে ওরা একদম এক্সপার্ট হয়ে গেছে। দেখি আমার তো এক্সপার্ট হয়ে গেছে আমি। অনেক ক্ষেত্রে ওরা কিন্তু কেউ স্টুডেন্ট না, অনেকে হয়তো নর্মাল ইন্টারের স্টুডেন্ট সবাই, কারো সায়েন্স ছিল, কারো হয়তো কমার্স ছিল। তো এর মধ্যে আমার একটা স্টুডেন্ট ছিল, সে করোনাকালীন সময়ে ওয়েব ডেভেলপার নিয়ে আমি কিছু কাজ করছি ওকে নিয়ে। ওরা ওয়েব ডেভেলপিং করছে। তো একটা ছেলে ছিল আলম কিবরিয়া নাম। এই ছেলেটা ওই করোনাকালীন সময় আমার গ্রাম নামে একটা ওয়েবসাইট তৈরি করে, যেখানে 550টা ক্যাটাগরিতে, হ্যাঁ, সাব মেনু ছিল, 5550টা সাব ক্যাটাগরি। মানে সে আমার গ্রাম নামে, সে ওয়েবসাইটটা আমার গ্রাম .xyz নামে সে নিজে তৈরি করছে। এবং এটা আমি কিছুটা হেল্প করছি, প্লাস আমার বাকি স্টুডেন্টদের হেল্প করছি। এবং মজার বিষয় কি, সে কোনো প্রোগ্রামার না, ডেভেলপার না, আর্টস, তার সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান অনার্স থেকে করে।
সে জাস্ট, আমরা তাকে বেসিক আলোচনা করে দিচ্ছি, সে ইউটিউবিং করেই সে এরকম 5,550টা ক্যাটাগরিতে একটা ওয়েবসাইট তৈরি করে এবং সেটা গিনিস বুক অফ রেকর্ডের নামও হচ্ছে। তো মানুষের পক্ষে আসলে ড্রিম দেখা এবং ড্রিম তো আসলে ফিল আপ করার মতো, যারা এই যে আমরা যে সাকসেস দেখি সবাই কিন্তু তাদের একসময় ড্রিম গুলো দেখছে এবং একসময় ফিল আপ হয়েছে। তো আমার বিশেষ করে সাকিব ভাইকে রিকোয়েস্ট করবো, হ্যাঁ আমি জানি না এর মধ্যে আলোচনা হয়েছে কিনা, তুষার ইমরান সরকার সাহেব এবং এই দাতুন হোসেন এদেরকে নিয়ে বা বাকি যারা উদ্যোক্তা হতে চায়, তারা আমরা কিন্তু আমাদের এই বেসে আমরা কিন্তু সবাই মিলে এরকম একটা উদ্যোগ নিতে পারি। যে আমাদের মধ্যে একটা অনলাইন একটা আমরা ফার্ম তৈরি করি, আমরা যারা কাজ পারি না তারা শেয়ার করে শিখবো। তারপরে যেমন আপনি যেমন একটা রেফারেন্স দিলেন, এরকম হ্যাঁ এরকম আমরা কোর্স করবো, কোর্স করে নিজেদেরকে ডেভেলপ করবো। এখন থেকে যদি আমরা এরকম একটা করি, যেটা উনি হয়তো উনি চুয়াডাঙ্গার শহরে কল্পনা করতেছেন, আমরা আমাদের ক্যাম্পাসে আমরা করি প্রোগ্রামটা, এটা একটু কাইন্ডলি আমি রিকোয়েস্ট করবো সাকিব ভাইকে এই বিষয় নিয়ে একটু কথা বলার জন্য, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই, ব্রেনে রইলো। আবারও আপনাদের সাথে কথা হবে অবশ্যই এটা নিয়ে, কিভাবে এটা আমরাকে বাস্তবায়নে নিব। আপনার সাথে কথা বলবো আমি আবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর অনেকে দেখলাম কেউ কেউ পিএসপি নিয়েও কাজ করতেছে, ভালো লাগলো। হ্যাঁ, লারাভেল আমিও শিখতেছি লারাভেল। হ্যাঁ, একটা মজার কথা শেয়ার করি, আমি একটা জব পাইছিলাম গুলশান একটা আইটি সেক্টরে। তো ওরা প্রোগ্রামার হিসেবে সার্ভ করা করছিল। তো আমি জুনে অ্যাপ্লাই করছি, আমি আমার ডাটা পাঠিয়েছিলাম, ওরা আমাকে করলো। তো স্টার্টিং স্যালারি ছিল 40K। শুধুমাত্র লারাভেল পারি না দেখে আমার জবটা হয়নি। সব ওর ঠিক ছিল, পিএসপি ছিল বা আদার্স যাদের ওনার যে রিকোয়ারমেন্ট ছিল, ওনাদের কাজ হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্ক কাজটা করা। আচ্ছা, তো আসলে কাজ আমাদের আমাদের আইটি সেক্টরের প্রত্যেকটা কাজ একটার সাথে একটা আমরা এখন যে শিখতেছি, আমার মনে হয় সবকিছু আমরা একসাথে আস্তে আস্তে আমরা আমি আজকে পর্যন্ত বললাম ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ আবার এরকম কোনো কিছুর আয়োজন যদি হয় আপনাদেরকে অবশ্যই আমি ইনভাইট করব। ইনশাআল্লাহ আশা করতেছি অবশ্যই আজকের দিনের মতো আপনারা জয়েন করবেন। অনেক ধন্যবাদ ভাই। জাহিদুল সরকার বাদল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? কিছু বলেন ভাই। হ্যাঁ ভাই বলেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। যাক, তুষার ভাইকে, সাদিক ভাইকে প্রথমে ধন্যবাদ জানাই, সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করছে আমাদেরকে সবার সাথে পরিচিত হওয়ার জন্য। আমার সাথে পরিচিত হয়ে কথা ভালো লাগলো। আমার এই বুধবার দিন পরীক্ষা, তারপরে কিন্তু আমি পড়তেছিলাম, তারপরে সময় নষ্ট করে আমি কথাগুলো সবগুলো শুনছি, খুব ভালো লাগছে আমার কাছে। আমি আরো উৎসাহী পেলাম যে আপনাদের ক্যারিয়ার প্ল্যান দেখে। সাদিক ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই, ক্লিয়ার, কমপ্লিটলি। আচ্ছা, আমার এই ক্যারিয়ার প্ল্যান হিসেবে আইসিটি সেক্টর, আমি আবার কেমিস্ট্রিতে অনার্স করা, এবং আইসিটি সেক্টরে আমি ইনভলভ হয়েছি ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে। এবং 2010 সালে আমি ভর্তি হয়েছিলাম সিটি ইউনিভার্সিটিতে। সেখানে কন্টিনিউ করি নাই, 90 গ্রেড পর্যন্ত শেষ করার পরও কন্টিনিউ করি নাই, পরে ওপেনে ভর্তি হলাম। আল্লাহ যা করে ভালোর জন্য করে, সেই সুবাদে এখন আমি বর্তমানে এই আমাদের বিএটেক ইংলিশ ডিপার্টমেন্টে শাহাবুদ্দিন স্যার এবং প্রফেসর শাহাবুদ্দিন স্যার এবং প্রফেসর ইবনুর রহমান, এই দুজনে একটা প্রজেক্টে অ্যাসিস্ট্যান্ট রিসার্চার হিসেবে আছি। আর আমার দুইটা প্রজেক্ট, তিনটা প্রজেক্ট তিনটা প্রজেক্টের মধ্যে স্টুডেন্ট টিচার ওয়েলফেয়ার, অনলাইন মেডিকেলের সাথে রোবোটিক্স নিয়ে অনেক কিছু ভাবনা দেখলাম, খুব ভালো লাগছে তাদের চিন্তা ভাবনাগুলো। হ্যাঁ, তাদেরকে সাধুবাদ জানাই যে আমি মূলত মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো রোবোটিক্স বিষয় একটি বই সামনে হয়তো বা মার্চের মধ্যে রেডি হয়ে যাবে। তুষার ভাই এর মধ্যে ইনভলভ আছে, উনি কিছু হেল্প করতেছে আমাকে। এবং স্কুল পর্যায়ে রোবোটিক্স নিয়ে আমি একটু আগাবো, যেটা আমরা 100টা স্কুলের সাথে কথা বলছি, তাদেরকে তাদের ছেলে মেয়েদেরকে রোবোটিক্স ব্যাপারে সামান্য জ্ঞান দিব। কারণ যেহেতু রোবোটিক্সটা কিন্তু অনেক বিশাল বড় একটা জিনিস, আমরা
মানে হাতে খড়ি করার মতো আর কি উদ্যোগ নিয়েছি। যারা অনেকে আছেন যে রোবোটিক্স নিয়ে কাজ করতে চান, তাদের সবাইকে আমন্ত্রণ জানান, যদি আমার প্রজেক্টে আসেন আমি খুশি হব আর কি, কারণ এমন উদ্যোক্তার প্রয়োজন। আর মূলত চাকরি চাকরি বাকরির পিছনে আমি দৌড়াচ্ছি না, যেহেতু টেকনিক্যাল লাইনে লেখাপড়া করি, টেকনিক্যালি ভাবে অনেক ইনকাম করা যায়। শুধু চাকরি পিছনে নষ্ট কইরা ওই গাদা গাদা বই পড়া লাভ নাই। ওই যে তুষার ইমরান ভাই, হ্যাঁ, কথা শুনলাম, খুব ভালো লাগছে। যে চাকরি দরকার নেই, যেহেতু আমাদের কাছে নলেজ আছে। আইসিটি সেক্টর বিশাল সাগরের মতো, এখানে অনেক কিছু জানা যায়, আর্ন করা যায়, হ্যাঁ, উদ্যোক্তা তৈরি করা যাবে এখন। হ্যাঁ, আর তুষার ভাইয়ের যে লাস্টে একটা অফার দিয়েছেন যে আমাদেরকে, যে আমরা যে যেটা জানি একার পক্ষে তো অনেক কিছু জানা সম্ভব না, সেক্ষেত্রে আমরা একটা গ্রুপ তৈরি করে, হ্যাঁ, আমরা কিছু শিখতে পারি নাকি তুষার ভাই? হ্যাঁ, অবশ্যই ভাই, আমি তুষার ভাইয়ের সাথে সমর্থন জানাইছি। সম্ভবত উনি মাইক্রোফোনের কাছে আছেন কিনা আমি জানি না। আপনি কন্টিনিউ করেন ভাই। হ্যাঁ, তুষার ভাই মোটামুটি হ্যাঁ যে সাব্বির অফারটা, ভাই আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ আপনি হ্যাঁ, কন্টিনিউ করেন, সমস্যা নাই, আপনার হ্যাঁ, হ্যাঁ, শুনতেছি। সাব্বির ভাই কন্টিনিউ করুক। হ্যাঁ, একটা সিস্টেম তৈরি করুক উনি আমাদেরকে, যে আমরা ওই যে উনি যেভাবে শুরু করছেন, খুব ভালো লাগছে। হ্যাঁ, যাকে আমরা বাঙালি হিসেবে মোটামুটি একটু পিছিয়ে থাকি, তারপরও তুষার ভাই যেভাবে সাব্বির ভাই যেভাবে শুরু করছে, যেভাবে যদি আমাদের সিনিয়র বেস জুনিয়র বেস আমরা নিজেদের সাথে একসাথে করে যদি একটা কিছু শিখতে পারি, সেটা বেটার অনেক কিছু হবে। কারণ একার পক্ষে অনেক কিছু সম্ভব না, হ্যাঁ, একার পক্ষে হয় না। আর যে দাদন ভাই আছে, আমাদের ছোট জুনিয়র যেটা, তুষার ভাই আছে, শরীফ ভাই আছে, তারা যদি রোবোটিক্স নিয়ে একটু কাজ করতে চান, তাহলে একটু আমার সাথে একটু যোগাযোগ করেন। আমি একটু রোবোটিক্স স্কুল পর্যায়ে, যেহেতু গাজীপুরে থাকবেন, গাজীপুরে আছেন, হ্যাঁ, যদি রোবোটিক্স নিয়ে কাজ করবেন, তাহলে আমি মনে করি যে ভালো হবে। আমার প্রজেক্টটা শুনতে পারলে ভালো লাগবে, এই আর কি আমার বক্তব্য। আর আমার জন্য দোয়া চাই। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ ভাই, অনেক কিছু শেয়ার করলেন। আশা করি আবারও এরকম কোনো মিটিং ডাকলে সেখানে উপস্থিত থাকবেন, কামনা রাখতেছি আমি। এরপর শাহিদুল ইসলাম ভাই, আপনি একটু বলেন কিছু। শাহিদুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই শুনতে পাচ্ছেন? কন্টিনিউ করেন। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা। জি, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম, আমি 5th ব্যাচের। আর আমার হচ্ছে হোম ডিস্ট্রিক্ট ঢাকা, কেরানীগঞ্জ। তো এর মধ্যে আমাদের এখানে অনেক সিনিয়র ভাই আছেন। তুষার ভাই তো উনি তো হিসাবে আমি সাবির ভাই, তুষার ভাই বা ওনারা হচ্ছে আমার বস আর কি, যে ওনাদের দিক নির্দেশনাই মোটামুটি একটু আমি ইন্টারাপ্ট করি করতেছি। ভাই, আমি তো আমি আপনাদের অনেক জুনিয়র কিন্তু শাহিদুল ভাই, আমাকে এইভাবে বলতে পারবেন না। ভাই তুষার ভাইকে এটা বলা যাইতে পারে। না ভাই, কিন্তু আমি ভাই কাজের ক্ষেত্রে বা আপনাদের কর্মের দিক থেকে আমি ভাই সাপোর্ট করতেছি। বয়স নো ফ্যাক্ট, জাস্ট আচ্ছা, আপনাদের কাজের দিক থেকে আপনাদের আমি ওইভাবেই অনার করি, বা আপনারা যতটুকু বা আমাকে হেল্প করেন, বা আপনাদের কাছ থেকে আমি অনেক পরামর্শ বা নিয়ে কাজ করতেছি। তা আমি একজন কম্পিউটার টিচার হিসেবে একটা স্কুল এন্ড কলেজে আছি, এমপিভুক্ত টিচার। তো সেই সাথে আমি একজন টিচার হিসেবে বা আমার যে আপনি এখানে অনেক ছোট ভাইরা বলছেন, বা আমি আমার পরিকল্পনাটুকু আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি, বা আমাকে যদি আমার পরিকল্পনা যে আমাকে হেল্প করেন, আশা করি আমি উপকৃত হব। সেই হিসেবে ইনশাআল্লাহ। হচ্ছে একজন টিচার হিসেবে আমি আমার মানে টিচিং প্রফেশনটাকে আমি অনেক প্রাধান্য দিই, এবং টিচিং প্রফেশনটাকে আমি আম ধরে রাখতে চাই। কিন্তু সেই সাথে আমি আমার স্টুডেন্টদেরকে বা এই বিষয়টাতে বা এই আইটি রিলেটেড সেক্টরকে, যেমন এই যে চুয়াডাঙ্গার এক বড় চুয়াডাঙ্গার এক ভাই বলল যে ওনার সাথে আমার মতটা অনেকটাই মিল আছে। যেমন আমাদের এদিকে বা আমাদের এই সাইডটা, আমাদের এলাকা ভিত্তিক যে স্টুডেন্টরা আছে, বা বিশেষ করে আমাদের এলাকায় ঢাকা কেরানীগঞ্জ থানাধীন এইদিকে আমাদের ম্যাক্সিমাম ছেলেরাই ইন্টারমিডিয়েট পাস করার পরেই তারা বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে আমাদের এলাকায় এমন কোনো ফ্যামিলি পাবেন না যে ফ্যামিলি থেকে ২ জন বা ৩ জন দেশের বাইরে নাই। মানে তারা এই সেক্টরটাতে অনেক খুব কম আসে। কিন্তু আমার পরিকল্পনা হচ্ছে যে
আমার আমার এলাকার স্টুডেন্টদের বা আমার এলাকার ছেলেমেয়েরা আছে তারা যাতে আইটি ডিপার্টমেন্টে বা আইটি সেক্টরে তারা যাতে উৎসাহী হয়, তাদের ওইদিকে ধাবিত করা। আর বিশেষ করে হচ্ছে যে আমি নিজেও এদিকে ধাবিত হতে চাচ্ছি যে টিচিং প্রফেশনের সাথে সাথে যে আমার এক্সট্রা যে অন্য কোনো প্যাশন হিসেবে যদি চাই যে আমাদের এই আইটি সেক্টর দিকে আমি ধাবিত হতে চাচ্ছি। এখন সেক্ষেত্রে আমি আমি যে বিশেষ করে আপনারা যে বিশেষ করে আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন বা এই সেক্টরতে আমার একটু যোগ আছে। তো সেক্ষেত্রে সাব্বির ভাই বা তুষার ভাই বা যে বাদল ভাই ওনাদের অনুযায়ী ওনাদের সাথে হ্যাঁ একসাথে হয়ে আমি কাজ করতে ইচ্ছুক, এবং ওনারা যদি আমাকে সেই সুযোগটা দেয় আমিও বিশেষ করে আমি টিচার হিসেবে থাকলেও আমি এই সেক্টরতে একটু নিজের ক্যারিয়ারটাকে গঠন করতে চাচ্ছি। এই হচ্ছে আমার মানে কি আপনাদের সাথে কাজ করার যে অভিব্যক্তি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। ইনশাআল্লাহ আমরা একসাথে কিছু একটা করব, ইনশাআল্লাহ সাথে আছি। আচ্ছা, এরপরে আমাদের সাথে আছেন আমাদের সিয়া সাহেব, রনি হোসাইন ভাই। ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম। ভাই আপনি যদি কিছু শেয়ার করতেন। আমার নাম রনি হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা। ক্যারিয়ার প্ল্যান মোটামুটি আমার আর কি আমার হচ্ছে ছোট থেকেই বা আমি যখন ক্যারিয়ার সম্পর্কে আর কি জানাশোনা যে আসলে জব কি বা কিভাবে কি করতে হবে, 8টা 5টা ডিউটি আমার ভালো লাগে না, সত্যি কথা যেটা। আমি চলবো আমার এরকম এরকম অনেকের হয়তো অনেক রকম চিন্তা, আমার এই চিন্তা। তো আমি মূলত ইউআইএক্স ডিজাইনটা শেখার প্রতি আগ্রহ বেশি। আমি এটা নিয়েই মূলত এখন এইটা নিয়ে আগাচ্ছি। ইউআই এবং ইউএক্স ডিজাইন অনেকেই হয়তো নাম শুনেছেন, বিস্তারিত হয়তো যদি শুনতে চান বলতে পারি। আর এরপরে আরেকটা জিনিস হচ্ছে আপনার আমার হচ্ছে আরেকটা স্বপ্ন হচ্ছে আমার অনলাইনে, সেটা ইউটিউব কেন্দ্রিক হোক বা যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে, যাতে আমি রিমোটলি বা যে কোনো একটা কোম্পানিতে জব করলেও আমি রিমোটলি যাতে বাড়ি থেকে বা একটা পার্ট টাইম জব হিসেবে ওইভাবে করতে পারি এবং সারা পৃথিবী ঘুরতে পারি। মানে আমার এইটা হচ্ছে ড্রিম। আমার ওই 8টা 5টা 9টা বা কোনো বস বলবে এটা, মানে এটা আমার স্বপ্ন না। এই আর কি ভাই, এইটুকুই। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এরপরে আমাদের সাথে আছে রকিবুল ইসলাম, রকি। শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, ধন্যবাদ সাবির ভাই। বেশি বড় করে ধন্যবাদ দিব না, আর সবাই দিয়ে দিতে, আমার জন্য আর কিছু রাখে নাই। তো উজ্জ্বল এবং আপনি যে আয়োজনটা করছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আবারও। আর মানে কি আমি কি আমার পরিচয় দিয়ে শুরু করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, সব বলে কন্টিনিউ করুন। আমার নাম মোহাম্মদ রকিবুল ইসলাম রকি, আমি 5th ব্যাচে আছি। আর পড়াশোনার পাশাপাশি একটা ছোটখাটো জবে আছি, এতটুকু আমার পরিচয়। আর সব থেকে আমার বড় ইন্সপিরেশন যে আমাদের বড় ভাই তুষার ভাই আছে, আর আমাদের ব্যাচে অনেকে আছে, লাকেন ভাই আছে, শহীদুল ভাই আছে, যারা মনে করেন যে জবের পাশাপাশি অনেক ভালো পড়াশোনা করতেছে। ভাই আমাকে একটা বিষয় ক্লিয়ার করে দেন তো, 5th ব্যাচ বলতে আমরা তো সবাই 7 ব্যাচে, তাই না? 5th ব্যাচ এগুলা যেগুলা 7 ব্যাচে বর্তমানে আমরা সবাই মিলে পড়তেছি, এটা কি বলতেছেন নাকি 5th ব্যাচ এগুলা এখানে অ্যাড হয়েছে? আচ্ছা, কে কথা বলতেছিলেন? একটু 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 কাইন্ডলি একটু নামটা বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ জয়নাল আবেদিন। আপনি কোন ব্যাচ থেকে বলছেন? আমি 7 ব্যাচ থেকে বলছি। আচ্ছা আচ্ছা, মিটিংটা যখন অ্যারেঞ্জ করা হয়েছে আমি 5th ব্যাচ থেকে ছিলাম, এবং আমি অবশ্যই আমার ব্যাচের যারা ছিলেন ওই ভাইদেরকে আমি ইনভাইট রাখছি, এবং সেই সাথে 6th ব্যাচ এবং 7th ব্যাচ আপনারা সবাই ছিলেন। তো রকিবুল ইসলাম রকি, উনি আমার 5th ব্যাচ থেকে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। জি, রকি কন্টিনিউ। আচ্ছা, আপনি ভাই উনি হচ্ছে যে বেস্ট ব্যাপারটা মনে হয় ক্লিয়ার না, তো আমাদের এখানে আচ্ছা বেস্ট আচ্ছা, আপনি যেমন আমি সম্ভবত যতটুকু বুঝতে পারছি ওনার কথা, উনি সম্ভবত ওই যে আমাদের সালের কথাটা জানতে চাইতেন, সেটা যদি একটু মনে ক্লিয়ার করে দিতেন। ফাহিম সাহেব কথা বলছিলেন? আচ্ছা, এখানে আমাদের ওপেনে টোটাল 5
5টা ব্যাচ আর কি, ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, না 7টা ব্যাচ। তো আপনি হচ্ছে 7 ব্যাচ, আমরা 5th ব্যাচ, এর মধ্যে 6 ব্যাচও আছে। আর এটা অ্যারেঞ্জ হচ্ছে 6 ব্যাচ, 5th ব্যাচ মিলস 7 ব্যাচ, 3টা ব্যাচ মিলে একটা এইটা অ্যারেঞ্জ হচ্ছে। এখন কথা বলছে রকিবুল ইসলাম রকি, তিনি হচ্ছে 5th ব্যাচ। আরেকটু উল্লেখ করতে চাইলে আমি এটা বলতে পারি, যারা 7th ব্যাচে আছেন তাদের সেশন সম্ভবত 2019-20, যারা 6th ব্যাচে আছেন তাদের হচ্ছে 18-19, আমাদের 5th ব্যাচের হচ্ছে 2017-18 সেশন। আরো কিছু ক্লিয়ারেন্স লাগলে বলেন, আমি আরো ক্লিয়ার করার চেষ্টা করব। মেবি এটাই ক্লিয়ার হতে চাইছি। না আমি হ্যাঁ এটাই হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। রকি, কন্টিনিউ। আচ্ছা, ব্যাচ সম্পর্কে আরো একটু বলি। সেটা হচ্ছে কি, আসলে আমাদের এই প্রোগ্রামটা স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওপেন ইউনিভার্সিটি, যারা শুরু করে ফার্স্টে ডুয়েটের একটা প্রথম ব্যাচ দিয়ে, আর তারপরে সেকেন্ড ব্যাচ ডুয়েটে থাকে, থার্ডতম ব্যাচ যেটা শুরু হয় সেটা ওই যে ডিআরসি থেকে, মানে ডিআরসিতে কিছু থাকে 50% ডিআরসিতে বা 40% ডিআরসিতে, আর আপনার ডুয়েট ক্যাম্পাসে এরকম দিয়ে থার্ড ব্যাচ শুরু হয়। তা এনরোল করি, আমাদেরও মনে করেন যে আপনাদের বড় ভাইরা আছে ঠিক ঢাকা ক্যাম্পাসে, আমরাও আছি। তো ঠিক একই রকম ভাবে আপনাদের 7 ব্যাচেরও অনেকে আছে ফ্রেন্ডরা ঢাকা ক্যাম্পাসে। এই আর কি ব্যাচের ব্যাপারটা এরকম যে ফার্স্টে যারা ঢুকে সেটা প্রথম ব্যাচ, ঠিক আছে, যেটা ডুয়েটে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে এরকম আছে 43তম বা 44তম ব্যাচ। তো এই জন্য আসলে সেশনটা প্রাধান্য থাকে না, মেইনলি প্রাধান্য থাকে ব্যাচ। এই জন্য আমরা ব্যাচে পরিচিত বেশি। নিশ্চয়ই বুঝতে পারছেন জানাল ভাই? জি ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আসলে একটা ভার্সিটির আপনার ব্যাচটাই মেন করে ভেরি করে পরিচয়ের দিক থেকে। না, আমি আসলে মনে করছিলাম ভাইয়া যে আমাদের 7 ব্যাচের সাথে ধরেন 5th ব্যাচে যারা ড্রপ দিচ্ছে তারাও আমাদের সাথে আছে, বা শুধু 7 ব্যাচের গুলাই, মানে না মেইনলি না, 7 ব্যাচের গুলাই আসলে কথা মিটিংটা বলছিলাম। আসলে কি সিনিয়র জুনিয়র মিলে একটা যেটাকে বলে কোলাবোরেশন হচ্ছে আমাদের। মানে আপনাদের আসলে আপনারা তো ফার্স্টে এনরোল করছেন এই সে আপনার 7 ব্যাচে এনরোল করছেন, বাট আপনাদের সাথে ফিজিক্যালি তো কোনো ক্লাস হয় না ভিডিওতে, আমাদের সাথেও দেখা হয় নাই, যার জন্য এই আয়োজনটা মেইনলি, ঠিক আছে। আর জুনিয়রদের সাথে আমাদের পরিচয় হওয়াটা প্রয়োজন, যেটার জন্য সাব্বির ভাই খুব সুন্দর একটা আয়োজন করছেন। আর সব থেকে বড় জিনিস যে আমি যেটা বলবো, আমার পরিচয় মেবি শেষ এইটুকু। আর আমি যেটা বলতেছিলাম যে এই যে তুষার ভাই যেটা বললো যে উনি সিএসসি ফিজিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, আমাদের আরেকজন আছে শাহাদাত ভাই, রাজশাহী ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে কমপ্লিট করছে, আমাদের সাথে আরও একজন আছে রাকিব ভাই, যিনি কন্টিনিউ করতেছে ফিজিক্সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তারপরও তিনটা পেশন থেকে সিএসসি করতেছে। আসলে সিএসসি ব্যাপারটা এরকমই। আর সাবেক যে তুষার ভাই কিন্তু আসলে উনি অনেক বড় একটা জব করতো ফার্মাসিউটিক্যালে, তারপরেও উনি ওটা সুইচ করে সিএসসিতে আসছে। তো এই জন্য আসলে ওনার এই ব্যাপারগুলো দেখলে আমরা নিজেকে বা যেটাকে বলে যে চার্জ চার্জ বাড়ে আমাদের। আর আপনারা যারা আছেন সবাই একটা একটা উদ্দেশ্য নিয়ে আসছে, যার জন্য সবারকে আসলে স্বাগতম। আর আরেকটা জিনিস যেটা বলবো যে তুষার ভাই বা বাদল ভাই যেটা বলে গেল, সাব্বির ভাইও বলছে কম বেশি, যে আমি যেটা মনে করি ঢাকা ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে মেইনলি পার্থক্যটা কি থাকে, আমি নিজে থেকে ফিজিক্যালি যেটা দেখছি, একজন ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট সে কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করে, বাট প্রবলেমটা কোথায় হয়, জব সেক্টরে যে তার কোনো সিনিয়র ভাইরা ওই ভাইবা বোর্ডে থাকে না, যার জন্য কিন্তু তারা কাঙ্ক্ষিত সে চাইতে পারে না। আর আর ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে কি কোনো রকম একটা রেজাল্ট নিয়ে সে যদি ভাইবা বোর্ড পর্যন্ত যাইতে পারে, তো সামনে 5টা জনের মধ্যে সে 3জন বড় ভাই পায়, ঠিক আছে। তো এখানে ভার্সিটির ইউনিটিটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমি যেটা মনে করি, আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত, আমাদের মধ্যে এই ইউনিটিটা খুবই প্রয়োজন, ঠিক আছে। তো আমরা কিন্তু আসলে আমাদের সিনিয়র ভাইদের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, তারা হয়তো বা একটু বেশি সিনিয়র, বাট আমাদের এই যে বর্তমান যে স্টুডেন্টগুলো এনরোল করতেছে সবাই অনেক ইয়াং, টিনেজার। তো আমাদের মধ্যে ইনশাল্লাহ এই তোমার বন্ডিংটা হবে আমি আশা করি। তুষার ভাই যেভাবে বললো যে আমাদের একা দ্বারা আসলে কোনো কিছু সম্ভব না, হয়তোবা আমি একজন ভালো ওয়েব ডেভেলপার হইতে পারবো, হয়ে আমি কোনো কোথাও যেমন যেমন এখন একটা জব করতেছি 8টা 5টা এরকম করতে পারবো, নিজেকে চালাই নিতে পারবো। তারপর আর একজন 7 ব্যাচের না 6 ব্যাচের জানি চুয়াডাঙ্গা থেকে এক ভাই, আমার ভাই তুষার ভাই, উনিও ওনার যে ড্রিমটা, ঠিক আছে। তো আমাদের আসলে এইভাবে আগাইতে হবে, যে নিজের জনটা যদি শুরু করি
আমরা যদি সার্কেল ওয়াইজ কাজটা করি ভার্সিটি, যে আমরা যারা জুনিয়র আছি সিনিয়র আছি সবাই মিলে, দেখেন আপনারা আমরা যারা ডুয়েটে ক্লাস করেন, ডুয়েটের কিন্তু একটা রোবোটিক ক্লাব আছে বা ওদের মধ্যে একটা ইউনিটি আছে, ঠিক আছে? ওরা সবাই একজন প্রোগ্রামিং শিখে কন্টেস্টে যায় না, ওরা কিন্তু একটা গ্রুপ ওয়াইজ যায়, ঠিক আছে? তো আমরা আশা করি এরকম একটা জানি যে আমাদের ওপেন ফিল্ড, আসলে আমাদের নির্দিষ্টভাবে ওইরকম আমরা অনেক গাইডলাইন পাই না। তো যখন আমরা ওরকম গাইডলাইন না পাই তখন আমরা নিজেরা করে ফেলি ব্যাপারগুলো। তো আশা করি আমরা, আমাদের ইচ্ছা আছে আপনারা যারা জুনিয়র আছেন নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। তবে দাদন ভাই যে উনি অনেক ভালো শুরু করছে, আমাদের ব্যাচে অনেকে আছে, ইব্রাহিম আছে, রুবেল আছে, হাবির ভাই আছে, তুষার ভাই আছে, এরাও ভালো কাজ করে। তো আমরা যারা কম পারি আমরা তাদের কাছ থেকে শিখবো, বা তার এই যে যে ডেভ স্কিল নামে যে ইয়া কোর্স করতেছে, আমরা বিভিন্ন জায়গা থেকে শিখে আসলে আমরা আমাদের ভার্সিটিটাকে আসলে বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি, যাতে আমাদের এই যে কোর্সটাকে আসলে আমরা কিন্তু অনেক জায়গায় হেয় প্রতিপন্ন রাইট নাও হচ্ছে, তো যাতে আমরা ফিউচারে আমাদের জুনিয়র যারা আসবে আমরা এমন কিছু করে যাব যে ওরা একটা মূল্যায়ন পাবে যে না এই ভার্সিটির এই কোর্সটা অনেক ভালো একটা কোর্স, এটা মানসম্মত একটা কোর্স, যে এখান থেকে যারা সিনিয়ররা গেছে বড় মহলে আছে, ঠিক আছে? তো এটা আসলে খুবই প্রয়োজন। আমাদের যারা আমাদের উপরে যারা 4টে ব্যাচ আছে, আমরা আশা করি ঠিক আপনারাও আশা করবেন আমাদের কাছ থেকে যে আমরা যদি কেউ কখনো ভালো পজিশনে যাই আমাদের দ্বারা হেল্প হবে। সবচেয়ে বড় জিনিস যে ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট কুয়েটে যেটা হয় যে জব সেক্টরে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে মামা চালুটা বেশি ভেরি করে না, বেশি ভেরি করে স্কিলটা আর ইউনিটি মানে সার্কেলটা, এই দুটা জিনিস আমি মনে করি বেশি লাগে। তো আমাদের স্কিলটা ডেভেলপ করতে হবে, শুধু পড়াশোনা করলে হবে না। কারণ আমি একজন সিএসি ইঞ্জিনিয়ার, আমি মনে করেন যে সিজিপিএ 3.85 পেয়েছি, বাট আমি আসলে প্রোগ্রামিং বা আমি ওয়েব ডেভেলপার বা কোনো প্রকার পিএইচপি লারাভেল কোনো কাজ পারি না। হয়তো বা কি হবে যে আমি বিটিসিএল এর কোনো একটা পোস্টে হয়তো বা ভালো পরীক্ষা দিয়ে আমি টিকতে পারবো, এতটুকুই। কিন্তু আসলে আমাদের স্বপ্নটা আমি আশা করি আমাদের স্বপ্নটা এতটুকু না। আমরা যারা এই কোর্সে এনরোল করছি আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা এইভাবেই আগাবো ইনশাল্লাহ। অনেক কথা বলে ফেললাম, এই জন্য আসলে দুঃখিত, অনেক টাইম নিছি মনে হয়। তো সবাই ভালো থাকবেন, এতটুকুই। ধন্যবাদ। তো আমাদের ব্যাচ থেকে সম্ভবত আমরা কথা বলে ফেলছি। এখন আপনাদের পক্ষ থেকে যদি আরো কারো কিছু বলার থাকে তাহলে বলবেন, তারপর আমরা শেষ করব। আচ্ছা সাবির ভাই আরেকটু আমি হুম। জাস্ট বলি, সেটা হচ্ছে এই যে আমরা চাচ্ছি আমাদের একটা ধরেন এই যে তুষার ভাই বললো বা আপনিও স্বাগতম জানাইলেন, তো এই হুম। ক্ষেত্রে জুনিয়রদের মতামত কি, মানে তারা কেমন কি চায়, কি করতে চায় এই বিষয়ে একটু আমরা আলোচনা হ্যাঁ, করি, দেন আমরা শেষ করি। হ্যাঁ সেটা বলতে পারেন আপনাদের। আসলে এটা আমাদের প্রয়োজন, আমাদের যেহেতু আমাদের এটা ওপেন ফিল্ড, আমাদের জিনিসটা মানে আমাদের ইউনিটিটা আমি মনে করি খুব প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই ব্যাপারে আমি 6 এবং 7 ব্যাচের কারো কাছ থেকে শুনতে চাইবো। চাইলে সিআররাও কিছু বলতে পারেন যে কিভাবে ভাবতেছেন। ফাহিম সাহেব, রাফিউ, উজ্জ্বল সাহেব, আপনারা আছেন কেউ? ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ জওয়ান আলাউদ্দিন। আমার আচ্ছা। হোমটাউন হচ্ছে ঠাকুরগাঁও। রাফি ভাইয়ের সাথে আছি 7 ব্যাচে। জি। আমি কিছু আসলে বলতে চাচ্ছিলাম। অবশ্যই বলেন। ভাই আমি হচ্ছে 2019 সালে এইচএসসি কমপ্লিট করছি। তারপরে পারিবারিক একটা প্রবলেমের কারণে বিভিন্ন ধরনের সমস্যা ছিল, একটা প্রবলেমের কারণে বিরাট বড় একটা প্রবলেম হচ্ছিল, যার কারণে আমি আসলে ভার্সিটিতে পরীক্ষা দিতে পারিনি। শেষ মাসে এখানে একটা খবর পাই, খুব বড় ভাই একটা খবর দিয়েছিলাম, নেক্সট এখানে পরীক্ষা দিই। আমার আসলে ড্রপ দেওয়ার চিন্তা ভাবনা ছিল না, যার কারণে শেষ মাসে এটা পাইছি। আর একটা মানে ডাক্তারি সেক্টরে আরেকটা ছিল আর কি ঢাকা ইউনিভার্সিটিতে, ওটা আসলে দেওয়া হয়নি, শেষ মাসে এটাই দেওয়া হয়েছিল। আমি চান্স পাই, তারপরে এখানে ভর্তি হই। তো আমি এয়ারফোর্সে মানে এয়ারফোর্স নিয়ে আমার একটু কৌতূহল ছিল, এভিয়েশন সেক্টরে বা অ্যারোনটিক্যাল এরোস্পেস এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা বেশি ছিল। আমি চিন্তা করতেছিলাম যে ওই জায়গাতে যাবো। কিন্তু কিছুদিন আগে ঠিক না, প্রায় 5-6 মাস আগে আমি হচ্ছে এয়ারফোর্সে পরীক্ষা দেই টেকনিক্যাল ইঞ্জিনিয়ারে। এখানে ইনশাল্লাহ আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি 2 থেকে 2.5 মাসের মধ্যে বা 1 থেকে 1.5 থেকে 2 মাসের মধ্যে জয়েন করবো ইনশাল্লাহ। তো
আমি আসলে বিএসসি সিএসসি তে আমি এটা কমপ্লিট করতে চাইছিলাম। তো আমি তো ওখানে ট্রেনিংয়ে চলে যাব, আর ওখানে আমার সাবজেক্ট নির্ধারণ হবে এয়ারস্পেস বা ইঞ্জিন অথবা হেলিকপ্টার বা এরকম সাবজেক্টগুলো নির্ধারণ হবে। তো আমি চাচ্ছিলাম যে এইখান থেকে এটা বিএসসি কমপ্লিট করার, পরিপূর্ণরূপে কমপ্লিট করা। যেহেতু আমাকে ওইটাও করতে হবে, যেহেতু এটা একটা ভালো বিষয়, তো আমি আসলে চাচ্ছিলাম যে কি সাজেশন বা কি উপায়ে আমি ওইখান থেকে এটা কমপ্লিট করতে পারি। যদি আমার ঢাকায় পোস্টিং হয় এখান থেকে কি আমি যাতে ক্যাপাসিটায় ক্লাস করতে পারবো কিনা, এই বিষয়ে আমি আসলে পরামর্শ চাচ্ছিলাম একটা। আর এটা আর কি, আর আমাদের সবাই দেওয়া। শুনে ভালো লাগলো। দোয়া রাখি যে আপনার এই সেক্টরে এই জবটা হোক। তো আমি একটু আমাদের বড় ভাই যারা আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করব। তুষার ভাই কি আছেন? সাফায়েত জাহির তুষার ভাই? হ্যাঁ সাফায়েত, হ্যাঁ, উনি যে আপনি এই বললেন এই ব্যাপারে একটু হ্যাঁ সাজেশন দিন। আচ্ছা, আপনি ইচ্ছে যদি থাকে আপনার, যেরকম আপনার খুব অদম্য ইচ্ছে, হ্যাঁ, তো ইচ্ছে করলে আপনি আমাদের এই কোর্সটা এইভাবে ডিজাইন করা হয়েছে, আপনি জব করা ইজিলি করতে পারবেন। হ্যাঁ, যেমন আমি জব করতেছি, আমি করতেছি, আর বিশেষ করে যেহেতু আপনি ফোর্সে বিমান বাহিনীর কথা বললেন, তো সেক্ষেত্রে মেবি তো শুক্র শনি বন্ধ, কিন্তু আমাদেরও কিন্তু অনেক কলিগ আছে যারা বিভিন্ন ফোর্সে আছে, এরা কিন্তু করতেছে এবং ভালো রেজাল্ট করতেছে। আপনি ইচ্ছে করলে চাইলে আপনি কন্টিনিউ করতে পারবেন। কারণ ক্লাস তো শুক্র শনি হয়, এখন যেহেতু কালীন সময় মাইনে দিচ্ছে, কিন্তু যখন নর্মাল হয়ে যাবে এরপরে শুক্র শনি ক্লাস আপনি করতে পারেন। এই ক্ষেত্রে কিছু কিছু ক্লাস গ্যাপ হলেও পরবর্তীতে হয়তো গ্রুপ স্টাডি করে বা সাবজেক্ট সাথে কমিউনিকেশন করে আপনি ফিল আপ করতে পারবেন। তবে আসলে আমাদের যে কোর্সটা ডিজাইন করা হয়েছে তা আসলে নিজেরাই করতে হবে, কারণ তারা আসলে আমাদের ওনার কোর্সে যতটুকু সময় পায় এটা মনে হয় এনাফ না। এরপর এটা আমাদের অপরচুনিটি আমি মনে করি, কারণ আমরা জবও করতেছি আবার কোর্সও করতেছি। তো কাজে আপনি, আমার মনে হয় আপনি পারবেন। আপনি নির্দ্বিধায় মানে কোনো বাধা না ছাড়াই আপনি করতে পারবেন। তো দোয়া করি যাতে জবটা আপনার কনফার্ম হয়, আপনি জানাবেন আমাকে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, শাহিদুল ভাই কি? 3 দিন আছে। হ্যাঁ, শাহিদুল ভাই কি কিছু অ্যাড করতে চান ওনার এটার সাথে, যেহেতু আপনার সার্কেলের কেউ জবে যুক্ত আছে এরকম? শাহিদুল ভাই? জি ভাই। হুম। হ্যাঁ, ওই ভাই যেটা বললেন ঠিক আছে ভাই। আমি তুষার ভাইয়ের সাথে কথা সুর মিলিয়ে বলতে চাই যে আসলে ইচ্ছা থাকলে অনেক অদম্য একটা বিষয় তো সেটাকে সাকসেসফুল করা যায়। যেটা হচ্ছে দেখেন যে আমি যে জব করি, যে আমার জব হচ্ছে কিন্তু শুধু আমি একদিন সপ্তাহে ছুটি পাই, শুধু শুক্রবার। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ক্লাস, আমি তো মাঝে মাঝে শনিবার ম্যাক্সিমাম টাইমে আমি শনিবার ক্লাসটা অনেক সময় করতে পারি না, কিন্তু আমরা অনেক টাইম আমরা করতেছি বিভিন্নভাবে ম্যানেজ করে। এখন সেটা ওই এর উপর দেখতে হবে। আর আপনাদের যেহেতু এয়ারফোর্সের যে ইয়েটা আমার জানা মতে যে আপনারা শুক্র শনি 2 দিন বন্ধ পাবেন, তো সেই ক্ষেত্রে আপনি আমার চেয়েও ভালোভাবে পড়াশোনাটা চালাতে যাওয়ার অপশন আপনার কাছে আছে, আমি যেটা মনে করি। তো আমারও অদম্য ইচ্ছা, আমার ইচ্ছা এবং আগ্রহ থেকে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আমি ইনশাআল্লাহ কোর্স কমপ্লিট করব। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনি পারবেন এবং আপনার সেই উম, ইয়ে মানে আপনার অপরচুনিটি সেই ধরনের আছে। আপনি শুধু নিজের মনোবলটাকে অটুট রাখেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। আচ্ছা, ঠিক আছে, ভাইকে ধন্যবাদ। আর খুব লং করতেছি না, আমি জাস্ট শেষে একটু অ্যাড করতেছি। হয়তোবা আপনার জবের পরে একটু পড়তে হয়তো পরিশ্রম হবে, কিন্তু ব্যাপারটা অসম্ভব না। আমার শেষ কথাটা হচ্ছে এটা, একদম অসম্ভব না, এটা সম্ভব। এবং আমি দোয়া রাখি আপনার জবটা হোক এবং সাথে আপনি এটাও কন্টিনিউ করেন, আমাদের সাথেও থাকেন। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। তো এখন লাস্ট যেটা কথা ছিল সেটা হচ্ছে যে আমাদের বড় ভাই যে প্রস্তাব রাখছেন ওই অনুযায়ী আপনাদের ব্যাচ থেকে কিরকম সাড়া পাওয়া যায় সেটা পরে আরো জানবো। এই মুহূর্তে যদি রাফিও, জিহাদ, তারপর উজ্জ্বল সাহেব থেকে থাকেন, আপনাদের একটু মন্তব্য যদি করে যান বেটার হয়। রাফিও সাহেব আছেন?
রাফি অনলাইনে দেখতে পাচ্ছি তো কথা বলতেছে আচ্ছা জিহাদকে বললাম দেখি ফাহিম জি ভাই রাফিও আছে হয়তো না ঠিকমতো আছে। আচ্ছা তাহলে আমি বলতেছি কি আপনারা ক্লোজলি কনভারসেশন করেন আপনাদের গ্রুপে যে বড় ভাইদের এরকম প্রস্তাব আসছে কি করা যায় কিভাবে আগাবো পরে বসি আবার আমরা উজ্জ্বল সাহেব হ্যাঁ বলেন উজ্জ্বল সাহেব জি 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 হ্যাঁ বলেন আমার কাছে মনে হয় আমি এই রেকর্ড মানে পুরোটা শুনতে পারিনি তো একটু সমস্যা হবে। আচ্ছা আমার কাছে রেকর্ডটা আছে 1 hours 5 minutes আমি মানে আমি দিয়ে দেব ছিলাম তো পুরো হুম হুম সময়টা ছিলাম না। আচ্ছা আমি আবার গ্রুপে আমরা আবার মিটিং করব, ঠিক আছে, আবার ডিসকাস করব গ্রুপে হ্যাঁ হ্যাঁ এখন সবসময় তো আপনাদের সবসময় তো পাবো। ইনশাআল্লাহ সেটাই আমি আমার কাছে রেকর্ডটা আছে আমি ইউটিউবে পোস্ট করে লিংক দিয়ে দিব যারা শুনতে পারেন নাই তারা একটু শুনে নেবেন তারপরে আপনারা গ্রুপে আপনাদের পার্সোনালি নিজেরা আলাপ করেন তারপর একটা ফিডব্যাক আমাদেরকে দিন হ্যাঁ 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 মানে সেটাই ভাই সেটাই। আমাদের আমাদের বেস থেকে ভাই যে সপ্তম বেস থেকে আমরা যারা আছি হুম হুম তো আমাদের এখানে আপনি তো দেখলেনই আমাদের এখানে অনেকেই আছে আচ্ছা মানে বেশি আসবে কি আমাদের যে সামনে যে কিছু কিছু জিনিস নিয়ে আলোচনা করা হবে পর্যন্ত তো কিছু কিছু প্রজেক্টে দেখা গেল বা কিছু জিনিসে দেখা গেল আমাদের এক একজন এক এক দিকে ভালো রকম আগ্রহ দেখা যেতেছে তো হুম এটা আমি আসলে এতদিন পর্যন্ত যেহেতু এরকম কোনো মিটিং হয় নাই সেজন্য জানতেও পারিনি আজকে আমি জানতে পারলাম যে মানুষ ওদের এরকম করে আলাদা আলাদা ভাবে আগ্রহ আছে বিভিন্ন বিষয়ে তো এটা দেখে আমার খুব ভালো লাগলো তো এই মিটিংটা খুবই উপকারী নিঃসন্দেহে তো ভাই আমরা অনুরোধ রাখবো যে সামনে যাতে এরকম আরো কয়েকটা মিটিং রাখা হয় যেসব মিটিং এর কারণে আমাদের ভিতর থেকে যে হাইডেন ট্যালেন্ট গুলো আছে আমি বিশেষ করে যে আমি দেখছি আমার এই 80 জনের বেচের মধ্যে অনেকেই এমন আছে যারা অনেক ভালো ভালো কাজ করে অনেক ভালো ল্যাঙ্গুয়েজে তারা মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অনেক ভালো জানে কিন্তু আসলে হুম সময়ের অভাবে বা কমিউনিকেশনের কারণে আমি তাদেরকে খুঁজে নিতে পারি না বা এটা সম্ভব হইতেছে না অনলাইনের কারণে সবার সাথে যদি ভালোভাবে পরিচয় না তো এরকম কয়েকটা মিটিং এক একজন এক ট্যালেন্টেড আর তো ওদের ট্যালেন্ট গুলো খুঁজে বের করতে এরকম কয়েকটা মিটিং এর আসলে খুবই বেশি ইনশাআল্লাহ আমি মনে করি যে এই করোনা পরিস্থিতি বা এই যে আমরা দেখা করতে পারতেছি না এটা ফ্যাক্ট হবে না জাস্ট আমরা সময় করে যদি ভাবে জয়েন করি আমাদের কথা যদি শেয়ার করি ইনশাআল্লাহ ভালো কিছু আসবে আমি আশা করি তাহলে হ্যাঁ আমি এটা আশা রাখি যে আমাদের হ্যাঁ সপ্তম বেস থেকে ভালো কিছু ফিডব্যাক আমি পাবো কারণ আমি অনেককেই দেখছি তারা খুবই আগ্রহী আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনে ভালো লাগলো রকি কিছু বলতে চাচ্ছিলেন আচ্ছা জয়নাল শেষ করবো মনে হয় না ওনার মাইক্রোফোনটা এমনিতেই অন অনেকক্ষণ ধরে আমি দেখতে পাচ্ছি উনি সম্ভব বলতে চাইছি হুম বুঝতে পারছি হ্যাঁ রকি সাহেব আপনি বলেন আচ্ছা টাইম অনেক হয়ে গেছে অনেকে হুম শুরু হয়ে গেছে লেট নিচ্ছে দেখতেছি তো যেটা ওই যে উজ্জ্বল ভাই শুনতে পারি না ওরা আবার শুনে নিবে তো হুম আসলে কি আমি এই কথাটা কেন বললাম ইউনিটি বা এই ব্যাপারটা যে আমাদের এক একজনের মধ্যে কিন্তু এক এক রকম ট্যালেন্ট ফাইন্ড আউট হবে যে আমি এক সাইডে এখন আমাদের মধ্যে যদি কমিউনিকেশনটা ভালো থাকে যে আমার এই কমিউনিকেশনের ধারণাটা কেন আসলো যে ধরেন আমি আমার এক স্যারের সাথে আমি কোথাও গেলাম যেখানেই যাই গাজীপুর থেকে শুরু করে সারা বাংলাদেশে এখানে বলে যে উনি জগন্নাথ ভার্সিটিতে তো এখানে বলে যে আমার এই ব্যাচের ছোট ভাই বা এই ব্যাচের বড় ভাই বা এটা আমার ফ্রেন্ড এখানে আপনি ধরেন গাজীপুরের সব লেভেলেই তার ফ্রেন্ড থাকবে বা ছোট ভাই বা বড় ভাই সিনিয়র তো আমাদের মধ্যে আমরা যেখানে আসি আমাদের মধ্যে যদি এই মনে করেন যে কমিউনিকেশনটা ভালো থাকে তাহলে আমরা কিন্তু মনে করেন সব দিক দিয়েই ফেসিলিটি পাবো আর আমাদের মধ্যে এই ইউনিটিটা রাখতে হবে আর আমরা যেহেতু মানে প্রথমের দিকে একটা কোর্সের প্রথমের দিকে আমরা আমাদের অনেক প্রতিবন্ধকতা আসবে আমরা এটাকে ওভারকাম করবো ইনশাল্লাহ আর সত্যির বড় জিনিস যে এতদিন হয়ে গেল আমাদের মধ্যে কিন্তু সেই রকম একটা যোগাযোগ নাই যেটা আপনার মাধ্যমে হয়েছে এই জন্য আবারও আপনাকে থ্যাংকস আর আমাদের মধ্যে এই যে কমিউনিকেশনটা একটু সতর্ক থাকা উচিত এটাই আমিও মনে করি এটা উচিত আমি খুবই মানে ব্যথিত দুঃখিত যে এই জন্য আমাদের সিনিয়র ব্যাচের ভাইদের সাথে ওইভাবে আমাদের কমিউনিকেশন নাই মানে উদ্যোগের দিক দিয়ে তাদেরই আমি মনে করি যে তাদেরই নেওয়া হয়তো উচিত ছিল যেহেতু তারা সিনিয়র যাই হোক সেটা হয় নাই না হোক আমার আপত্তি নাই কিন্তু আমি চাই এখন আমাদের জুনিয়ররা যেন আমাদের সাথে কানেক্টেড থাকে এনি টাইম যে কোনো প্রবলেম
সেটা নিয়ে যেন ডিসকাস করে আমাদের সাথে, এরকম আমার চিন্তাধারা। আসলে এই যে দেখেন আমরা কিন্তু একটা ভার্সিটিতে এনরোল করছি, সবাই কম বেশি ইয়াং আছি আমরা যারা, যে আমরা আমার কিন্তু মাঝে একটা সাব্বির ভাই আমি একটু বলি, তো আমরা যেমন এই যে হারি জিতি আমরা কিন্তু অনেকগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করছিলাম, প্রোগ্রামিং থেকে শুরু করে স্পোর্টসে। তো আমাদের যে এরকম একটা প্রোগ্রাম আছে বা আমরা যেটা ভার্সিটিতে এনরোল আছি, এটা তো আসলে আহ, একটা ভালো ব্যাপার, এটা মানুষের জানা উচিত, বা আমরা যদি ভালো কিছু করতে পারতাম তাহলে জিনিসটা আরো ভালো প্রকাশ হইতো। তো এইভাবেই আসলে এই যে সেই আপনারা দেখেন বাংলাদেশ টিম কিন্তু ফার্স্টেই কিন্তু ওয়ার্ল্ড কাপ বা এই সেমিফাইনাল পর্যন্ত গেছে, এটা কিন্তু ফার্স্টে হয় নাই, আস্তে আস্তে হয়েছে ব্যাপারটা। তো আমাদেরও এরকম, যেহেতু আমরা ফার্স্টের দিকে আমাদের ব্যাচ তখন কম ছিল, আপনারা অনেক আসতেন, তো আমরা প্রোগ্রামিং থেকে শুরু করে বিভিন্ন কন্টেস্টে রোবোটিক্স বা যে যে জায়গায় আমাদের মধ্যে ইউনিটি না থাকলে আমরা এটা অ্যাটেন্ড করতে পারবো না। ফার্স্টে আমাদের ইউনিটি থাকতে হবে, দেন আমরা এইসব জায়গায় অ্যাটেন্ড করবো, দেন আমাদের এই কোর্সটা বা এই ভার্সিটি সম্পর্কে অনেকে পজিটিভলি কিছু নিবে। এখনো পর্যন্ত অনেকে যারা ধরেন আপনার মফস্বল সাইডে যারা আছে তারা এটাকে পজিটিভলি নেয় না। তো এটা পজিটিভলি যাতে নেয়, আমাদের যেহেতু ভার্সিটি আমাদের, আমাদের এটা দেখতে হবে। আচ্ছা, শাহিদুল ভাইয়ের মাইক্রোফোন অন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি যে নতুন যেটা বলতে যে আচ্ছা আচ্ছা আসলে যে আমাদের এখানে নতুনের সাথে আমিও একমত বিষয়টাতে। হ্যাঁ, আমি হয়তো তেমন কাজ টাজ বা কিছুই জানি না, কিন্তু আমার কাজ করার অনেক ইচ্ছা শক্তি আছে। এখন কোন ভাবে বা কিভাবে আগাইলে কতটুকু ভালো হবে সেটাও আমার অতটা বলবো না আমি, বা কতটুকু ভালো জানি না। বা কিন্তু যদি আপনাদের যদি আপনারা যদি আমাকে যে অনুপ্রেরণা দেন বা যদি উৎসাহ দেন, তাহলে আমিও আপনাদের সাথে কাজ করতে চাই এবং এই বিষয়টা নিয়ে কিছু একটা করতে চাই। এবং সেটা হচ্ছে সম্পূর্ণই নির্ভর করবে আপনাদের উৎসাহের উপর। জি ভাই, আপনার আপনার আগ্রহ দেখে আমি খুবই আশ্চর্য হই, মানে এত কিছুর পরেও আপনি এতটুকু আগ্রহ মানে নিয়ে আমাদের সাথে জয়েন করেন, যেটা আমি আমার দিক থেকে বলবো, মানে আমার এতটুকু স্ট্যামিনা নাই, আমি কিচ্ছু করি না, কোনো জব না কিছু না, তারপরেও আমার এই স্ট্যামিনাটা তৈরি হয় না। যাই হোক, আপনাকে দেখে আমি এই আগ্রহটা তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা সাবির ভাই একটা কথা, এই যে শহীদুল ভাই আপনাকে ধন্যবাদ আপনার আগ্রহ প্রকাশ করার জন্য। এই যে শহীদুল ভাই আজকে যদি আমরা ইউনিটি না থাকি, তাহলে শহীদুল ভাইয়ের এই আগ্রহটাই কিন্তু থেকে যাবে। কারণ আমাদের মধ্যে অনেকে আছে ভালো স্কিলের, অনেকে আছে ভালো দিক নির্দেশনা দিতে পারবে, অনেকে আছে অনেক ইচ্ছা শক্তি আছে। তো এই তিনটা জিনিস যখন এক হবে, দেন তো একটা ভালো রেজাল্ট আসবে। তো আজকে জি যদি ভাই, আমরা আমার শুধু ইচ্ছা শক্তিটাই আছে, কারণ আমি নিজের থেকেই মানে এই পর্যন্ত যাচ্ছি সম্পূর্ণ আসলে আমার ক্ষুদ্র জ্ঞানে বা ক্ষুদ্র প্রয়াসে আমি এতটুকু আগাইছি আমার লাইফে। তো যদি আমার দিক নির্দেশনাকারী বা তারা যদি আমার যদি এরকম, এছাড়া আশা করি এর চেয়ে আসলে বেটার নিয়ে যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটাই ভাই, ইচ্ছা শক্তি থাকতে হবে। ধরেন আপনার আমাদের একটা সার্কেল আছে, আমরা ধরেন 50 জন বা 100 জনের একটা সার্কেল, আমাদের ধরেন দিক নির্দেশক একজন আছে, বাট ইচ্ছা শক্তি আছে 80 জনের, আর 10 জন আছে স্কিল। তো আমাদের কিন্তু এই সার্কেলটা অনেক দূর যাইতে পারবে, বাট আপনি যদি নিজের মধ্যে শুধু ইচ্ছা শক্তি নিয়ে একা একা বাসায় বসে থাকেন, তাহলে কিন্তু কিছু হবে না। তো ভার্সিটি মানে একটা সার্কেল, এই সার্কেলটা গড়ে তুলতে হবে। যেহেতু আমাদের ব্যাপারটা আমাদের নির্দিষ্ট সেভাবে ক্যাম্পাস আমরা এভাবে পাই না, বা আমাদের সবকিছু মিলাই আমরা একটু এই যে বাসার সৎ ছেলের মতো ব্যাপার। তো এই জিনিসটাই আমাদের আগাইতে হবে, আমাদের কেউ করে দিবে না, আমাদের কেউ মনে করেন যে একটা লাইব্রেরি করে দিবে না, ওরকম আমাদের কেউ একটা স্পোর্টস মাঠ করে দিবে না, আমাদের এভাবে করে নিতে হবে, এটাই আর কি। জি জি জি, আমি আপনাদের সাথে এই ক্ষেত্রে একমত। ভাই কেমনে কেমনে 2 ঘন্টা পার হয়ে গেল। না ভাই, 2 ঘন্টা পার হলো ভাই, আমার কাছে মিটিংটা অনেক খুব ভালো লাগছে। এবং মানে এটা যে একটা ইফেক্টিভ বা একটা ফলপ্রসূ মিটিং গেছে, সেই হিসাবে সময়টা বোরিংও লাগে নাই, বা প্লাস 2 ঘন্টা যে কিভাবে কাইটা গেল আমি সেটা বুঝতেও পারতেছি না। আমার তরফ থেকে কথাগুলো মজা লাগছে বা বিষয়গুলো আমার কাছে খুব ভালো লাগছে। এবং আমি অনুপ্রাণিত হলাম যে আসলে এবার যদি কেউ যেমন দেখেন আপনি, এই যে আপনি বিষয়টা নিয়ে আগাইলেন, এই বিষয়টা আমাদের কারোর মাথায় ছিল না, কিন্তু আপনার আগানোর পরে কিন্তু এইখান থেকে অনেক কিছুই ধারণা করতে পারছি, বা যেটা কতটুকু আমাদের জন্য ভালো হতে পারে, বা অনেক ধারণা নিয়ে আগাইতেছি। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আসলে একজন বা দুজনকেই আসলে একটা মাঝি কিন্তু, একটা নৌকার মাঝি একজনই, কিন্তু তার অনেক সহযোগী থাকে। তো সেই হিসাবে আপনি মানে সেই নৌকার মাঝি হিসাবেই আছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য।
হ্যাঁ, সেই দিক থেকে আমিও ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে, কারণ আমি হয়তোবা শুধুমাত্র শুরুটা বলছি যে এইভাবে করা যেতে পারে, কিন্তু পার্টিসিপেশন কিন্তু আপনাদের সবার। ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাই আমরা শেষের দিকে চলে আসছি। সেটা হচ্ছে কি এই যে আরেকটা জিনিস শহীদুল ভাই দেখেন, বা অনেক জুনিয়র আছে যারা ওই যে অনেকে দেখলাম বললো যে আমি ডুয়েটে পরীক্ষা দিছি বা আমি ঢাকা ইউনিভার্সিটি বা ফার্স্ট জাস্ট পরীক্ষা দিছি কিন্তু টিকতে পারি না। আসলে কি দেখেন, ওইগুলো পাবলিক ইউনিভার্সিটি, আপনারটাও পাবলিক ইউনিভার্সিটি, আপনি একটা বেনিফিট পাচ্ছেন কি যে আপনি পাশাপাশি একটা জব নিয়ে আপনি এই সাবজেক্টটা এনরোল করতে পারতেছেন। আর আপনার যে ফ্রেন্ড গুলো ওইসব ভার্সিটিতে গেছে তারা কিন্তু দেখেন তাদের একটা ট্রেন্ড আছে যে তাদের রোবোটিক্স ক্লাব আছে, অটোমেটিক করা, তারা জাস্ট মানে সবকিছু স্বাভাবিক আছে, তারা জাস্ট ওইখানে ওই কোর্সে এনরোল করে ওইভাবেই চলতেছে। কিন্তু আমাদের ব্যাপারটা কি যে আমাদের পাবলিক ইউনিভার্সিটি একটা ভালো কোর্স, দুইটার আন্ডারে করতেছি, সব ঠিকঠাক, বাট আমাদের ওরকম নির্দিষ্ট নাই। এখন এটার জন্য আমি এত কথাগুলো বারবার বলতেছি যে আমাদের করে নিতে হবে, চেষ্টা করে নিতে হবে, কারণ একটা ভার্সিটিতে যেহেতু করি একটা ভার্সিটির ফিস তো আনতে হবে। যেমন উজ্জ্বল ওঝা, ও মেবি জগন্নাথে পড়াশোনা করছে, ভার্সিটি লাইফ স্টাইল সম্পর্কে ভালো জানে, বা আমরা অনেকেই জানি, আমাদের অনেক ফ্রেন্ড বা জুনিয়ররা পড়তেছে। তো ওদের যে ওরা যে লাইফ স্টাইলগুলো করে বা ওদের চান্ত টুর্নামেন্টগুলো হয়, রোবোটিক্স বলেন বা প্রোগ্রামিং বলেন, তো আমরাও তো চাই এরকম একটা স্বাদ নিতে, কারণ আমরাও তো একটা ভার্সিটিতে পড়ি, তাই না? তো আমাদের যেহেতু এটা সচরাচর নাই, আমাদের সিনিয়র ভাইরা এরকম করে নাই, তো আমরা চাচ্ছি আমাদের জুনিয়র যারা আছে 3000 বেশি, আমরা তাদের নিয়ে আগাবো ইনশাআল্লাহ। এটাই আমার সর্বশেষ। অনেক টাইম দিয়েছি, অনেক বেশি বকবক করছি, এর জন্য আমি সরি। অবশ্যই না, যা বলছেন অবশ্যই রিলেভেন্ট কথা ছিল। ঠিক আছে, তা আমি মনে করি যে আজকের মতো আমরা সমাপ্তি টানতে পারি, তবে ইনশাআল্লাহ আবারও আমরা এক হব। জি ভাই। আমাদের কি প্রোগ্রামিং কন্টেস্ট হয়? না, আমাদের সেরকম প্রোগ্রামিং কন্টেস্ট হয় না। গত বছর একবার আমাদের 4th ব্যাচের ভাইয়েরা একটা প্রোগ্রামিং কন্টেস্টের আয়োজন করছিলেন, সেখানে আমি ছিলাম। একদম বিগিনার লেভেলের কন্টেস্ট ছিল, ধরেন কিভাবে যোগ করতে হয়, কিভাবে জেনারেল সার্চ করতে হয়, এই টাইপের কিছু প্রবলেম ছিল। দুর্ভাগ্য না, সৌভাগ্যবশত আমি সেকেন্ড হয়ে যাই। আমি ওই যে কোর্সের যে ইগুলা ছিল ওইগুলো অ্যাপ্লাই করে দিয়েছিলাম ওই দিন। যাই হোক, সেটা কথা না, আমরা ইনশাআল্লাহ প্রোগ্রামিং কন্টেস্টের আয়োজনও করব। কন্টেস্টের আয়োজন করাটা খুব কঠিন ব্যাপার না, আমি যদি কিছু নাও পারি তাও আমি কন্টেস্টের অ্যারেঞ্জ করে দিতে পারবো আপনাদের। এই যে সাবির ভাই, আপনি প্রোগ্রামিং কন্টেস্ট, তারপরে আমাদের নিজেদের মধ্যে ফার্স্টে আমরা এই যে ব্যাচ, ইয়াং ব্যাচগুলো, আমরা এগুলো নিয়ে ফার্স্টে আমরা নিজেদের মধ্যে শুরু করব কম্পিটিশন, দেন আমাদের এখান থেকে ভালো টিমগুলো আমরা বাইরে পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের ডিআরসি থেকে আমি তো বলছি যে ওমর ফারুক ভাই আছেন, যিনি খুবই প্রোগ্রামিং এর প্রতি আগ্রহী। আমার সাথে উনি না বসতে পারলে ওনার মিসিং ফিল হয়, যে ভাই বসা হচ্ছে না অনেকদিন ধরে, ভাই অ্যালগরিদম নিয়ে কথা হচ্ছে না। আমাদের অনেক জুনিয়র আছে যারা অনেক ভালো পারে, হুম হুম, এই জিনিসগুলো মানে খুঁজে বের করতে হবে। সেটাই। আচ্ছা, জেবি স্কিলের যে প্রোগ্রামিং কম্পিটিটিভ প্রোগ্রামিং এর বিগিনার কোর্সটা কি কেউ এনরোল করেছে? আমাদের এখান থেকে কেউ করে নাই, আমার পরিচিত একজন এনরোল করছে, সম্ভবত 4টা ক্লাস চলে গেছে। এখন উজ্জ্বল সাহেব ওনার সাথে অ্যাড হবেন, কালকে আমরা একটা মিটিং এ বসতেছি যে ওই ছেলেটা যা পড়বে পরের দিন, বা ধরেন 2টা ক্লাস শুক্র শনিবার, হয়তো রবিবার রাত্রে আসবে, তারা বসবে, আলোচনা হবে। ওই ছেলেটার স্কিল মজবুত হবে, আর উজ্জ্বল সাহেব এবং যারা এখানে থাকবেন জয়েন, তাদেরও শেখা হবে। বুঝি নাই সাবির ভাই, ব্যাপারটা আরেকবার বলুন। আমরা কি জড়াতে পারবো? ভাই, এটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং, মানে প্রবলেম সলভিং সংক্রান্ত ব্যাপার, প্রোগ্রামিং এর মাধ্যমে সি প্লাস প্লাস দিয়ে। আপনারা কি এটা দিয়ে আগাবেন? আপনাদের কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর চিন্তা ভাবনা? তাহলে আপনারা অ্যাড হতে পারবেন। জি, আমার বিশেষ করে এরকম চিন্তা ভাবনা আছে। মানে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে ভাববেন তারা এটাতে আসবেন। আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ইন্টারমিডিয়েট ব্যাচটাতে আছি, ফেব্রুয়ারি থেকে আমার ক্লাস শুরু হবে। যারা ইন্টারমিডিয়েট লেভেলের তারা আমার সাথে যোগ দিবেন, আর যারা বিগিনার লেভেলের তাদের জন্য আমার পরিচিত, মানে পরিচিত বলতে তার বাড়ি হয় অনেক দূরে, কিন্তু ফেসবুকে পরিচিত, এবং আমার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে সে ওই ডেভ স্কিলের কার্ডটাও নিছে, মেম্বারশিপ কার্ডটাও নিছে, উজ্জ্বল সাহেবের মতো। তো যাই হোক, আপনাদের ব্যাচ থেকে যারা বিগিনারে এনরোল করবেন তারা কালকে আসেন রাত্রে 8টায়, একটা মিটিং আছে। ওকে ভাই, লিংকটা কোথায় দিবেন?
লিংকটা একটা গ্রুপ করব, আমাকে একটু মেসেজ করতে হবে যে আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং বিগিনার কোর্সে করতে চাই, গ্রুপ স্টাডি করার জন্য যোগ দিতে চাই। আমাকে এটা জানানো হলে আমি গ্রুপটাতে জয়েন করায় দিব, তারপরে ওইখানে লিংকটি শেয়ার হবে। ওকে ভাই। তো আপনারা একটু আপনাদের ব্যাচের ভিতরে আলোচনা করে নেন যে প্রবলেম সলভিং, C++ দিয়ে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে যারা আগ্রহী একদম শুরুর দিকে আছেন তারা আসতে পারেন। তাহলে আমি মনে করতেছি যে আমাদের আলোচনা আজকের মতো শেষ হচ্ছে। আর আপনাদের যে ফিডব্যাক সেটা আপনারা সিআর সাহেবরা তো পরে আলোচনা করে জানাচ্ছেন। আর আমি একটা কুইজ রাখছি, ঠিক আছে? সেই কুইজটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব, লিংকটা গুগল ফর্মে। সেখানে আপনারা কুইজের অ্যানসারটাও দিতে পারবেন, আবার সেখানে একটু সার্ভের মতো একটা ব্যাপার আছে, মানে কেমন লাগলো মিটিংটা, তারপর ধরেন আপনি কে কেমন ভাবতেছেন, পরবর্তীতে কি হোক চান, মানে কি হওয়া উচিত মনে করেন, এটা থাকলে ভালো হইতো মনে করেন, সেগুলো একটু লিখতে পারবেন। একটা গুগল ফর্ম দিব আমি, আপনারা 2 ব্যাচের যারা একটু পূরণ করে দিয়ে কালকে রাত 8টার পূর্বে সাবমিট করেন। সেখান থেকে হয়তো আরো কিছু আইডিয়া বের হতে পারে যে পরবর্তী মিটিং গুলোতে আমরা কি রাখবো, কেমন হবে। আর কম্পিটিটিভ ইন্টারমিডিয়েটটার জন্য যদি কেউ থাকেন যে কিছু প্রবলেম সলভিং শিখে ফেলছেন, করতে পারেন, এখন আর একটু হাই লেভেলে যাবেন, এরকম কেউ থাকলে ফেব্রুয়ারির 12 তারিখের পূর্বে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি ব্যাচে আছি, ওইটাতে আমি ডিসকাশন করব। তাহলে আমি আজকের মতো মিটিংটাকে এখানে এন্ড করতে চাচ্ছি। জি সেটা হলো ভাই, আপনারা যেহেতু অনেক সিনিয়ররা এখানে আছেন, তো আপনাদের থেকে যে জানার ছিল আমাদের, সেটা হলো যেটা আমরা বুঝলাম যে আসলে সেভাবে জানতে পারতেছি না, যে আমার কাছে অনেকে পার্সোনালি কোশ্চেন করছে বারবার করে যে আমাদের পরীক্ষা সম্পর্কিত কোনো আপডেট আপনাদের বড় ভাই থেকে যদি জানতে পারি যেটা জানাই, মানে 1-1 এর পরীক্ষা জানেন পরীক্ষা সম্পর্কে, ওরা পরীক্ষা সেমিস্টার শেষ করে ওরা প্রিপারেশন হয়ে গেছে পরীক্ষার সম্পর্কে, এই সম্পর্কে যদি আপনি কিছু জানেন একটু বলবেন। আমি এখনো অ্যাকচুয়ালি ডিটেইলে কিছু জানি না, তবে আমার ধারণা যে অন সাইটে পরীক্ষা কোনো কোনো ক্ষেত্রে শুরু হতে যাচ্ছে। আমি ডুয়েটের সম্ভবত এমএসসির কোনো প্রোগ্রামের একটা রুটিন দেখছিলাম আমার যতদূর মনে পড়ে। তা আমরা চাইও যে আমাদের পরবর্তী সেমিস্টারে না দিয়ে আমাদের পরীক্ষাটা নেওয়া হোক, না হলে পরবর্তী সেমিস্টারে দিলে হবে কি এই গ্যাপটা পড়ে যাবে, এরপরে পরীক্ষা যখন হবে তখন আমাদের আবার নতুন করে পড়তে হবে। এখনো আমি ক্লিয়ার ডিসিশন জানি না। আমার ব্যাচে যদি কেউ থেকে থাকেন, শাহিদুল ভাই বা এরকম কেউ, তারা একটু যদি ক্লিয়ার জানেন তাহলে একটু বলেন যে পরীক্ষা হওয়ার পসিবিলিটি। অটো পাস আপনাদের ওরিয়েন্টেশনে কি বলা হয় নাই যে ওপেন ইউনিভার্সিটির অন্যান্য প্রোগ্রামগুলোর মতো যদি মনে করেন তাহলে এখানে আসার দরকার নেই, এরকম কোনো ওয়ার্নিং দেয় নাই? ও আপনাদের তো ওরিয়েন্টেশনই মনে হয় নাই। আচ্ছা যাই হোক সাবির ভাই, আমি রেজানুল স্যারের সাথে কথা বলছিলাম লাস্ট উইকে 3-4 বার। তো আসলে ওইভাবে স্যার নিজেও কনফিউশনের মধ্যে আছে, বাট এখানে স্যার কিন্তু কিছু করতে পারবে না। ডুয়েট যদি কর্তৃপক্ষ যদি না দেয় তাহলে করতে পারবে না। প্রথমত আসলে ডুয়েট, আর দ্বিতীয়ত হচ্ছে কি আমাদের ওপেন ইউনিভার্সিটির তো একটা আছে, হ্যাঁ আছে। তো তারা বলতে চাচ্ছে যে এরকম যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসলে এইভাবে আপনার কোন অনলাইনে কোনো পরীক্ষা নিবে না। হ্যাঁ, তারা অনলাইনে নিতে রাজি না। আর অনলাইনে যদি পরীক্ষা নিত তাহলে এই যে যারা 6th ব্যাচের তো 1-2 শেষ হইলো, সেটা তো তারা নিয়ে নিতে পারতো, 2-1 এ তো দিত না। হ্যাঁ, তো ওদের কিন্তু নিয়ে নিত। হ্যাঁ, তো ওদের যেহেতু নেয়নি, আর আমাদেরও যেহেতু পরীক্ষা বিষয়ে কিছু বলছেন, আমাদেরও কোর্স শেষ, আমাদের নাকি ফ্রিও অনেক ওঠানোর একটা কথাবার্তা চলতেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদেরও ওই 1-2 ক্লাস শুরু করে দিবে, আমাদের আর তোমাদের একসাথে শুরু করবে, আমাদের 3-1 আর তোমাদের 1-2। আর আরেকটা জিনিস যে ওই যে আমাদের প্যারালালে যাদের ক্লাস ছিল, সাব্বির ভাই আরেকটা জিনিস শেয়ার করি, যে শাহজালাল ভাইরা যারা 4th ব্যাচ, তাদের কিন্তু অলরেডি পরীক্ষা না নিয়ে আপনার 2 নাকি 4 অনেক ক্লাস শুরু হয়ে গেছে অনলাইনে। তো আমার মনে হয় না পরীক্ষা হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আর কি একটা অনুমানে বোঝা যাচ্ছে যা যা ঘটছে ওই অনুযায়ী পরবর্তী সেমিস্টার শুরু হতে পারে এরকম সম্ভাবনা। যারা 6 ব্যাচ আছে, 6 ব্যাচেরও কিন্তু আপনার যে মানে কি যে 1-2 পরীক্ষা না নিয়ে 2-1 দিয়ে দেওয়া হয়েছে। ওটাই শহীদুল ভাই, আমরা ডাটা অ্যানালাইসিস করে যেটা বুঝলাম, আমাদের যে 4 ব্যাচ, আমরা 5th ব্যাচ,
সিক্স ব্যাচ, এই তিনটার ডাটা অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে যে সপ্তম ব্যাচেরও পরীক্ষা হবে না, তাদেরও 1-2 ক্লাস শুরু হয়ে যাবে অনলাইন। এটাই ডাটা যেমন হচ্ছে অ্যানালাইসিস করে আপনার এই যে বলা যায়। সিক্স ব্যাচের আমার এক ছোট ভাই আছে, কাজিন, সে ঢাকা সেন্টারে। তো সে কালকে আজকেও তার সাথে কথা হইলো যে তাদের কোনো পরীক্ষা দিতে এবং কিছু দেয় তাদের নিয়োগ। এটাই। আচ্ছা, তাহলে আমরা লাস্টের দিকে যেটা সিদ্ধান্ত উপনীত হইলাম, খুব সম্ভাবনা আছে যে পরবর্তী সেমিস্টারে এনরোল করায় দিবে আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মানে জি ভাই। আচ্ছা, আমাদের সাথে ওই যে ঢাকা ক্যাম্পাসের জি জি, আমার ব্রেইনে আছে, আমি ওনাকে দেখতে পাচ্ছি, আমি কথা শেষ হলে আমি ওনার সাথে একটু কথা বলবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে আমাদের কথা সবার শেষ হয়েছে। এর মধ্যে আমি একটু লিমন চন্দ্রর সাথে কথা বলতে চাচ্ছি। উনি আছেন ডিআরসি থেকে। উনি কি 7 ব্যাচের সিআর? লিমন সাহেব শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তো আজকের যে মিটিংটা, এটা আমাদের, আমি ইচ্ছাকৃতভাবে আর কি ডুয়েটের জন্য ভাবছিলাম। তবে আমার ইচ্ছা আছে যে আপনাদের ডিআরসি দের সাথেও আমি আবার এক হয়ে কথা বলবো। মানে প্রথমে আমি দেখতে চাচ্ছি যে রেসপন্সটা কেমন, আমাদের দিকের রেসপন্সটা কেমন। তো আমার কাছে মনে হইলো যে রেসপন্সটা ভালো, আমরা আগাতে পারি, দুইটা সেন্টারের সাথে আমরা কোলাবোরেশন করতে পারি, এরকম মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা ভাই, একটা ফোন আসছে, একটু জাস্ট প্লিজ। হ্যাঁ ঠিক আছে। তো আমার পরবর্তী চিন্তাটাও এর মধ্যে বলে ফেললাম যে আমি শুধু আমাদের ডুয়েট স্টাডি সেন্টার নিয়ে ভাবতেছি না, আমার চিন্তাধারা ডিআরসি পর্যন্ত আছে। তাদেরকে নিয়েও আমি আরেকবার মিটিং এ আসতে চাই। আপনারা আশা করি হেল্প করবেন, তাদের সাথে একটু কথাও বলবেন যে এরকম আগ্রহ আছে আমাদের। আমি আবার আমাদের ব্যাচের যে ডিআরসি ভাইয়েরা আছে তাদের সাথে আমি কথা বলবো, তারাও যেন আসে পরবর্তীবার। এবার আমি তেমন কারোর সাথে কথা বলিনি, শুধুমাত্র ওমর ফারুক ভাইকে ইনভাইট দিয়েছিলাম যে আপনি একটু ভাই পারলে আইসেন। তো উনি সম্ভবত বিজি ছিলেন, এই জন্য আসতে পারেন নাই। তো পরবর্তীবার আমরা ইনশাআল্লাহ ডুয়েট ডিআরসি মিলেই মিটিং এ বসবো। তো এর মধ্যে আমি লিমন সাহেবকে বলে রাখবো যে উনি যেন একটু ব্যাচে আলোচনাটা আনেন যে এরকম কিছু হচ্ছে, সবাই মিলে কথাবার্তা বলার চেষ্টা করা হচ্ছে। তারপরে আগ্রহ দেখে একটু যেন কথা বলেন আমাদের সাথে যে সম্ভব এটা। আচ্ছা, আরেকটা জিনিস সাবির ভাই, আমাদের যেহেতু প্যান্ডামিকের মধ্যে আমরা অনলাইনে কাজটা সারতেছি, আমাদের জুনিয়রদের সাথে ফেস টু ফেস তো একটা আসলে গেট টুগেদার প্রয়োজন। এটা নিয়েও আমরা একটু ভাবতে পারি। এটা এখনই হয়তো আমরা করতে পারতেছি না, তবে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে গেলে তো হবে। সব ঠিক হয়ে গেলে আর কি, হ্যাঁ, ভার্সিটি করলে আমরা একটা ভার্সিটি করলে আমরা করতে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যখন আমাদের ওই সেমিস্টার রেজিস্ট্রেশনের জন্য ডাকা হবে, তখন আমরা একটা ডেট ফাদার সবে আসতে পারি। হ্যাঁ, এটাও করা যেতে পারে, কারণ এটার জন্য আমরা যেহেতু যাই। আর ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা আর সিনিয়র ভাইরা, আমরা জুনিয়ররা সবাই মিলে আমরা একটা ট্যুর দিতে পারবো ভার্সিটির পক্ষ থেকে, চেষ্টা করবো। হ্যাঁ, আমারও এবার আগ্রহ হচ্ছে, যদিও আমি কোনো ট্যুরে এখনো শামিল হই নাই, আগ্রহ পাই নাই। আমরা যখন ফার্স্ট এনরোল করছিলাম সিক্সের, আমাদের আর কোনো ব্যাচ ছিল না মেবি আমাদের নিচে, তখন ওর বড় ভাইয়ের একটা আয়োজন করছিল এই আশেপাশেই আর কি। তবে ভাই আমি কিন্তু যাই নাই, আপনার খেয়াল আছে কিনা? আমাদের ডুয়েটের ভিসি স্যার ছিল আলাউদ্দিন স্যার, মাননীয় ভিসি স্যার। উনিও আসলে মানে আমাদের যে আসলে লাকটা কতটা ভালো ছিল যে ডুয়েটের মানে নিজস্ব যে ট্যুরগুলা, সেখানেও কিন্তু মাননীয় ভিসি স্যার যায় না, বাট তিনি কিন্তু আমাদের ওরকম দূরের মনে করেন না, অথবা আমরা নিজেরা মনে করি যে আমরা ডুয়েটের না বা এমটা না বলি। আসলে ব্যাপারটা যে উনি নিজেও আমাদের ট্যুরে ছিল, তো এই ব্যাপারটা আসলে অনেক ভালো লাগছিল ওই দিন। আমরা ইনশাআল্লাহ নেক্সট টাইম যখন প্যান্ডেমিক ফ্রি হয়ে যাবে, আমরা আবার এরকম ট্যুরের আয়োজন করব আমাদের ভার্সিটিতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই অ্যাটেন্ড থাকবে। ঠিক আছে, তাহলে আমি আজকের মতো বিদায় বলতে চাচ্ছি। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, ডুয়েটের ইয়েটা সেমিনারটা হ্যাঁ এখনই তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, ওই যে কর্মদার বিষয়টা খুব কথা। আচ্ছা, তাড়াতাড়ি আয়। আরে লিঙ্কটা যে আমাদের ব্যাচে তন্ময় সাহেব কি সিয়ার? হ্যাঁ, হ্যালো ভাই, আদাব ভাই। জি জি। হ্যাঁ, তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের কয়েকজন মানে
ফ্রেন্ড সার্কেল মিলে আর কি আমাদের সপ্তম ব্যাচে, সেটা হচ্ছে কুয়েট এবং ক্লাসিক থেকে ইয়ার্সি দুই ক্যাম্পাস মিলে আমরা একটা প্রোগ্রামিং আর কি মানে ক্লাব খুলছি। ক্লাব খোলার মতো মানে ইনিশিয়াল পর্যায়ে আছি, এখন একদম ফাইনাল হয়নি। তো আচ্ছা আমাদের হচ্ছে যে প্রোগ্রামিং বিষয়ক একটা সেমিনার আর কি করতে পারছি সামনে, এবং হচ্ছে বাংলাদেশে একটা ন্যাশনাল মানে একটা সময় আর কি ন্যাশনাল কম্পিটিশনে সপ্তম পর্যায়ে ছিল, ওখানে সপ্তম হয়েছিল আর কি কুয়েটের এক বড় ভাই, তার নাম হচ্ছে তন্ময় দত্ত। আর আচ্ছা উনি রাইটার, হ্যাঁ, বাংলাদেশ প্রোগ্রামিং রাইটার, এবং হচ্ছে যে প্রবলেম যে দেয় অর্থাৎ আইসিটিসি যে হয় ন্যাশনাল প্রবলেম কম্পিটিশন, সেটার। সেটার এখন, হ্যাঁ, প্রবলেম সেটা এখন বর্তমানে। তো ওনাকে আমি মেসেজ করছিলাম কিছুদিন আগে, আচ্ছা হ্যাঁ, তো ওনাকে মেসেজ করছিলাম, তো উনি অনেকদিন রিপ্লাই দেয়নি, হয়তো ব্যস্ত ছিলেন হয়তো। আচ্ছা হ্যাঁ, তারপর হচ্ছে মানে ভাগ্য ভাগ্য আর কি খুলে গেল যেদিন আমি মেসেজ করি অনেকটাই। তারপর হচ্ছে আমি ওনাকে বললাম যে স্যার আপনি যদি আমাদের একটা সেমিনার মানে নিতেন আর কি, মানে আধা ঘন্টা যদি সময় দিতেন আর কি। তা হ্যাঁ, দাদা বললো যে ঠিক আছে, সমস্যা নেই, তোমরা যদি খুব ইচ্ছুক হও। এবং আমি এইভাবে বলছি যে দাদা আমি আপনাদের মানে আপনার বই পড়ে আর কি মূলত মানে প্রোগ্রামিং এর প্রতি খুব আগ্রহী ছিল, এবং আমার অনেক বন্ধুই আপনার ওই বইটা পড়ছে, হ্যাঁ। তা দাদা অনেক ইমপ্রেস করেছে আমাদের, মানে যেহেতু দাদার বই পড়ছি আর কি, এবং আমি মানে কিছু কথা বললাম রিভিউ করলাম, তা দাদা অনেক মানে হ্যাপি হয়েছে। তা দাদা আমাকে বললো যে ঠিক আছে, সমস্যা নেই, আমাকে তো সময় একটু সংকটেই থাকে সবসময়, তা আপনারা যদি চান তাহলে আমি শুক্রবারে সময় দিতে পারবো, এই সামনের শুক্রবারে, হ্যাঁ। তো এখন আমি চিন্তা করলাম যে আমাদের ব্যাচে মানে আমাদের বিএসসি ব্যাচে তো একটু কম ছেলে থাকে আর কি, আমাদের ক্লাসমেট কম, ঠিক আছে না? জি হ্যালো। হুম তা আমি চিন্তা করলাম যে হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম ব্যাচ যদি আমরা মানে উভয় ক্যাম্পাস থেকে যুক্ত হতে পারি, তাহলে মানে ভালো হয়, এবং লোক সংখ্যা বেশি থাকলে দাদারও একটু মনটা রইবে না, ঠিক আছে, স্টুডেন্টদের মানে আগ্রহ আছে, ঠিক আছে। কারণ এনারা সাধারণত যে কোনো সেমিনারে গেলে মানে 1500-2000 লোক থাকে, এটা স্বাভাবিক ব্যাপার, বলেন ঠিক না? আচ্ছা তা এখন হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড বা আমাদের আর কি সম্মানটা রক্ষা করা লাগবে আর কি, যাতে মোটামুটি স্টুডেন্ট থাকে আর কি, এই হচ্ছে বিষয়। ঠিক আছে। সেক্ষেত্রে সাহায্য চাচ্ছি আর কি। সেক্ষেত্রে আপনি 6-7 দুইটা ব্যাচেরই যারা, এমনকি আমাদের থেকে আমাদের ব্যাচ থেকেও যারা অ্যাটেন্ড করতে চায় নিতে পারেন আমার মনে হ্যাঁ হয়। হ্যাঁ 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 হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু আমি মানে আমি অনেকটা বলা যায় যে হচ্ছে এত বড় ভাইদের সাথে তো আর এইভাবে কন্ট্যাক্ট নাই, হ্যাঁ, এটা একটা বিষয়, যার কারণে আমি যে উজ্জ্বল দাদা আছে যে উজ্জ্বল দাদার কাছে আমি হেল্প চাইছি, এবং হচ্ছে শাওনুরিক যে ভাই আছে আমাদের আচ্ছা বিএসসি শাওনুরিক, ওনাদের কাছে আমি হেল্প চাইছি। তো শাওনুরিক ভাই বললো যে আমি তো খুব ব্যস্ত থাকি, জব টব করি, এটা আমি বলবো এখন, এবং আমি চেষ্টা করবো, এইভাবে আর কি আশ্বস্ত করছে আর কি উনি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা আপনি তন্ময় দাদার বই সম্পর্কে তো আপনারা জানেন মনে হয়, ওনার কন্টেস্ট সম্পর্কে জানেন, ওনার মানে অনুপ্রেরণামূলক অনেক বই আছে। আচ্ছা আচ্ছা, আমি যদিও অতটা ওইভাবে ওনাকে নিয়ে জানা হয় নাই। উনি তন্ময় তাপস দত্ত টাইগার আইটিতে আছেন? হ্যাঁ হ্যাঁ, টাইগার আইটিতে আছে। আচ্ছা, কুয়েটে, ঠিক আছে। ওনাকে আমি দেখতে পাচ্ছি এখন আমার সামনে। যাই হোক, আমি আরেকটু জানবো ওনার সম্পর্কে ইনশাআল্লাহ। তাহলে আমার ব্যাচের সিআর হচ্ছেন রনি ভাই এবং মাসুদ ভাই। রনি ভাই বেশিরভাগ সময় অনলাইনে অ্যাক্টিভ আছেন, আর অ্যাক্টিভ মেম্বার হিসেবে আমি অ্যাক্টিভ আছি। চাইলে আমাকে রনি ভাইকে মেসেজ করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি আমরা যে কিভাবে কি করা যায়। আমি এমনিতেও আমার ব্যাচে একটু আলোচনা করব এইটা নিয়ে। এটা কি সামনের শুক্রবারে আপনারা করতে যাচ্ছেন? জি জি, 15 জানুয়ারি। জি জি। ঠিক আছে, তাহলে আমি এর মধ্যে দেখি আমাদের ব্যাচের যারা জয়েন মানে অ্যাটেন্ড করেন নাই তাদের সাথে কথা বলি। হ্যাঁ, আরেকটা বিষয়, সেটা যে আমার একটা বন্ধু আছে পারভেজ, সেটা হচ্ছে যে প্রোগ্রামিং কোর্স সম্পর্কে কিছু আর কি ওর মানে ওর আর কি একটা নিজস্ব মতামত আছে। পারভেজ বল যে আমাদের কি কি লাগবে আর কি গ্রুপ করতে, যে কম্পিটিটিভ গ্রুপ যদি খুলি। জি, আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম। আমি সাব্বির আহমেদ রাতুল ভাইকে আগে থেকে চিনি, ওনার সাথে আগে কন্ট্যাক্ট হতো অনেক। ভাইকে আমি জিজ্ঞেস করতাম যে ভাই আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে চাইবেন, কিভাবে শুরু করবো? ভাই অনেক গাইডলাইন দিত, অনেক বই রেফার করতো। ভাইয়ের অসংখ্য ধন্যবাদ। আসলে ভাই আমরা চাচ্ছিলাম কি যে আমাদের এখন তো ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি সবাই কম্পিটিটিভ প্রোগ্রাম হিসেবে জড়িত আছে, সবাই কম্পিটিশন করে।
অনেকেই দেখলাম অনেক ভালো ভালো টিম, ইভেন আমাদের ওপেনও একটা টিমে অনেক ভালো করছে। তো এরপরে দেখলাম আমাদের টিআরসিতে ভাই তেমন অ্যাক্টিভিটিস চলে করলো না, যদি আমরা নতুন ওইভাবে চিনি কাউকে। তো আমরা ভাবলাম যে যদি আমাদের এখন তো প্ল্যাটফর্ম থাকতো কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য, যেমন প্লে স্কুলে ভাই একটা কোর্স করাই যে কম্পিটিটিভ প্রোগ্রামিং, তো এখানে ভাই আমাদের যে ইন্টারমিডিয়েট লেভেলে যে কোর্সটা করে, এখানে কোর্সটা করতে গেলেও মোটামুটি একটা ভালো ধরনের ধারণা নিয়ে করতে হয়। নাহলে দেখা যায় যে কোর্সে যায় অনেকটা বুঝতে পারেনি, এরকম অনেকেই দেখি যে কোর্সে ভর্তি হওয়ার পরে এবার ছবিটা আসতেছে। এরকম আমি মাঝখানে একটু অ্যাড করি আপনার ডেভ স্কিলের সিইও জালাল স্যার বলেন ওনাদের কোর্সে যারা এনরোল করে তার মধ্যে মোটামুটি 20% কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও কম শেষ পর্যন্ত থাকতে পারে। এখন বুঝেন কি পরিমাণ প্রেসার হয়। আচ্ছা আপনি কন্টিনিউ করেন। তো ভাই আমরা চাচ্ছিলাম যে ভাই আমাদের যে একটা ভালো একটা প্ল্যাটফর্ম থাকতো, আমাদের ভাই ডিআরসি আর ডুয়েট ক্যাম্পাসের কথা নিয়ে আমরা সবাই স্টুডেন্ট ভাই, আমাদের একটা ভালো প্ল্যাটফর্ম থাকতো, তাহলে ভাই সেক্ষেত্রে আমাদের ভালো হতো যদি ভালো একটা কোর্স পাইতাম, ভালো একটা গাইডলাইন পাইতাম, বা অন্য পাবলিক ইউনিভার্সিটি যেখানে যেভাবে ট্রেন দেয় বড় ভাইদের কাছ থেকে, আমাদের যে এরকম ট্রেনার থাকতো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভাই আমাদের মাঝখান থেকেও প্রায় অনেকগুলো টিম উঠে আসতো, তো আমরাও এসএম আইসিসি বা এনসিসি অনেক ভালো করতে পারি। তো এই কারণে আমাদের যে সিআর যেমন উনি তন্ময় ভাইকে নক দিয়েছিল যে ভাই আমাদের প্রোগ্রামিং নেক্সট অ্যাডভাইস দেওয়ার জন্য, তো উনি বলছিল যে ঠিক আছে আমি যদি তোমরা বলো তোমাদের কোর্স আমি ম্যানেজ করতে পারবো। তো তন্ময় ভাই মূলত উনি কুয়েটের, উনি অনেক ভালো প্রোগ্রামিং বাংলাদেশের আপনার যে বাংলাদেশ ওপেন বিএপিএস, তো ওটার সাথে অনেক সম্পৃক্ত আছে। তো ওনার সাথে লেমনের কথা হয়েছিল, এখন যদি আমাদের যদি কোনো ভালো ভালো ধরনের একটা স্টুডেন্ট আমরা ইয়া করতে পারি, ম্যানেজ করতে পারি 20-30 জন বা এর থেকে বেশি, তাহলে হয়তো বা নিজেদের একটা কোর্স আমাদের প্রোভাইড করে, তো আমরা নিজেদের টাকা দেবে, তো আমরা করতে পারবো, ওনার যে কোর্স দিবে ওনার কাছে ট্রেনিং নিতে পারবো। সেই ক্ষেত্রে যখন আমাদের একটা পর্যায়ে আমরা চলে যেতাম, তো তারপরে হয়তো আমরা ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্সে কোর্স করতাম, সেক্ষেত্রে আমাদের জন্য মনে হয় বেটার করতাম। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তো সেমিনারটা হোক, আমিও চাচ্ছি সেমিনারটাতে আমি থাকবো আর কি এরকম। তো সেমিনারটা দেখার পরে আমি কিছু বলতে পারবো আমার দিক থেকে, তার মধ্যে আমি আবার একটু আমার গ্রুপে আলোচনা করব। তবে আমি সাব্বির আহমেদ রাতুল ভাই, জি আপনার তো একটা ধারণা আছে, আপনি তো বড় ভাই। আচ্ছা আপনার কাছে এটা প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যদি একটা কোর্স মানে আর কি প্রোগ্রামিং কম্পিটিটিভ কোর্স মানে চাই, সেক্ষেত্রে কত টাকা লাগতে পারে ওনাকে দিতে হতে পারে? উনি যদি নেন, মানে যে যার কথা বলতেছেন, উনি নেবে কি? আমাদের নেবে না মনে হয়। মানে তাহলে কি করবে উনি? আমি এখনো জানি না, বুঝতেও পারতেছি না যে উনি আসলে কিভাবে প্রোভাইড করবেন। কথা বলবেন, উনি যেদিন আসবে আমরা সবাই মোটামুটি প্রশ্ন করব, এই প্রশ্ন করার জন্যই তো উনি আসবেন মূলত। ঠিক আছে আসুক, সমস্যা নেই। তো এর মধ্যে আমি যখন ডেভ স্কিলের কোর্স নিয়ে বলতেছিলাম তখন আপনারা সবাই ছিলেন কিনা জানি না, আমি আবার রিপিট করতেছি। আমাদের তো জানানোই হয়নি ভাই, আমরা জানতাম না। আচ্ছা আচ্ছা, তো আমি একটু রিপিট করতেছি। হ্যাঁ মন খারাপই করছি যে আমাদের জানানো হলো না। যেখানে আমি আপনাদের উপর মন খারাপ করি নাই, আমি যে ফাহিম আর যে রাফির উপর খুবই মন খারাপ করছি। আচ্ছা আমি সব সময় সবকিছুতেই ইনভলভ। না না মন খারাপ করার দরকার নাই ভাই। এখন ভাই এখানে হয়েছে কি, আমি একটু বলি, আমি যখন এটা লিখছি সেখানে কিন্তু আমি একদম ওইভাবে উল্লেখ করি নাই যে ডিআরসি কেউ নিয়েই করব, তারপরও আমি একটু লিখে রাখছি যে চাইলে ডিআরসি তে জয়েন করতে পারেন, কিন্তু আমি সেইভাবে সবাইকে চিনি না, তো এই জন্য এইবার ইনভাইট করা হয়নি। এখন সত্যি কথাটা হলো কি, আমি এখনো বুঝতে পারি নাই তখনও যে রেসপন্সটা কেমন হবে, ভালো রেসপন্স আসবে কিনা। আমি যে মিটিংটা ডাকতেছি এটাতে আমি মানে আমার কি বলবো, আপনারা বুঝতেছেন কিনা যে আমার মনোভাবটা অনেকটাই সেরকম। তো এখন আমার মনে হচ্ছে ভাই আসলে মূলত আমাদের এখান থেকে কতটুকু রেসপন্স আছে সেটা যাচাই করার জন্য মিটিংটা রাখছে। আসলে ভাবিনি এতটুকু রেসপন্স আসবে, এই জন্য আপনাকে জানানো হয়নি, মূলত আসলে মাথায়ও আসে না। মূলত কতটুকু রেসপন্স পাওয়া হচ্ছে সেটা দেখার জন্য। সমস্যা নাই ভাই, আশা করি এরপর থেকে আমরা সবাই একসাথেই হয়েই আসব, ঠিক আছে? আচ্ছা সাবির ভাই, আমি একটু ইমন ভাই, আপনি যে ওই যে ভাইয়ের কথা বললেন, উনি কি আসলে আমাদের বলে উনি কি আমাদের যেটা বললেন
প্রোগ্রামিং ক্লাস একটা সেশন নিবে নাকি মানে কোনো সেশন করবে নাকি মানে একটা সেমিনার যেখানে পরিচিতি কথাবার্তা ডিটেইল। সেমিনার হলে তো সেমিনার এক জিনিস, আর মনে করেন যে এমনি কম্পিটিটিভ প্রোগ্রামিং এ এই করা ক্লাস নেওয়াটা আলাদা। আচ্ছা রকি সাহেব, আমি একটু ক্লিয়ার করি। উনাকে ডাকা হয়েছে আমার যতদূর মনে হচ্ছে যে উনি একটু সিম্পল গাইডলাইন কিভাবে কি করা যেতে পারে এগুলোর একটু নির্দেশনা দিতে পারবেন, এবং শেষে হয়তো সাজেস্ট করতে পারবেন যে এরকম একটা কোর্স আছে, আমার পরিচিত কেউ আছে, অথবা আমি একটা কোর্স নিব, এরকম খরচ হবে, তোমরা যদি করতে চাও, এতজন স্টুডেন্ট হও, তাহলে নিতে পারি। হয়তো বা এরকম কিছু বলবে উনি, আমার ধারণা। ভাই আপনি একদম পুরো একদম সঠিক বলছেন ভাই, একদম। হ্যাঁ ভাই বুঝতে পারছি। তো ওনাকে বলা হয়েছিল ভাই যদি আপনি আমাদের ম্যানেজ কোর্স নিতেন বা আমাদের সেশন নিতেন ভালো হতো। আমি বললাম আমার তো এখন সময় নেই, উনি আসলে সফটওয়্যার নিতে বলছি, আমি যদি আপনারা চান আপনাদের জন্য আমি ভালো একদম কোর্স ব্যবস্থা করে দিতে পারি। তো সেটা আপনাদের অ্যামাউন্টটা কিরকম উনি আমাদেরকে জিজ্ঞেস করছেন। তো আমাদের তো ভাই এগুলো অনেক কোনো ধারণা নেই, আমরা এখানে। আচ্ছা ঠিক আছে, আমি মনে করি যে আমাদের প্রথমে সম্ভবত সেমিনারটা দেখা উচিত, এবং শোনার পরে তাৎক্ষণিকভাবে কোনো ডিসিশন না দেওয়া উচিত, পরবর্তীতে একটা আলোচনায় আসা উচিত, এরকম আমার মনে হচ্ছে। তো আমি একটু বলি এখানে। না ভাই, হ্যাঁ আপনার কথা ঠিক আছে। আমি কিন্তু ভাই মানে তন্ময় দাদাকে তেমন কিছু বলি না, আমি বলছি যে দাদা আমাদের একটা আলোচনা হলে ভালো হতো, এই কথাই বলছি আপনি যেটা বলছেন। আচ্ছা সরাসরি একদম সবকিছু বলে দিই। ঠিক আছে, তো আমি একটু বলি। আপনারা দুইজন হয়তো সম্প্রতি জয়েন করলেন, মাঝখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে ডেভ স্কিলের একটা কোর্স হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং বিগিনার, সেটাতে আমার একজন ছোট ভাই বলতে পারি, যেমন এই যে পারভেজ সাহেব যিনি আছেন, উনি যেভাবে নক করতেন, জানতে চাইতেন, ওরকম ভাবে সেও আমার কাছে জানতে চাইতো, ভাই কোনটা করব, কোন বইটা ভালো, তারপর কিভাবে কি হবে, কোড দেখায় জিজ্ঞেস করতো, ভাই এটা হয় না কেন। অনেক সময় উত্তর দিতে পারতাম, অনেক সময় দিতে পারতাম না। তো সে সম্প্রতি এই যে ডেভ স্কিলের বিগিনার, সিপি বিগিনার এটাতে এনরোল করছে। তো আমি তারে বললাম যে ভাই আপনি তো এনরোল করলেন, এখন আমার জুনিয়র কেউ কেউ যদি এটাতে আপনার সাথে গ্রুপ স্টাডিতে আসতে চায়, আপনি কি বলেন? তো আমি তারা জানাইলাম যে এটা আপনার বেটার হবে, আপনি আলোচনা করলে আপনার স্কিলটা মজবুত হবে, ওনাদেরও শেখা হবে। তো উনি রাজি আছেন, জানি না ওনার বোঝানোর স্কিল কতটুকু। আমিও ইনশাল্লাহ থাকার চেষ্টা করব যদি সেশন হয় তার সাথে। আর আপনাদের মধ্যে থেকে যারা বিগিনার ওইটার পড়াগুলো মানে বুঝতে চান, বেসিক বিষয়গুলো, তারা ওর সাথে যোগ থাকতে পারেন। আর আমি বলছিলাম যে আমি কম্পিটিটিভ ইন্টারমিডিয়েটে এনরোল করছি সম্প্রতি। আমার ক্লাস শুরু হবে 12 ফেব্রুয়ারি থেকে। যারা একটু মোটামুটি লেভেলের প্রবলেম সলভিং পারেন তারা আমার সাথে কন্টিনিউ করতে পারবেন। আমি গ্রুপ স্টাডির মতো করে প্রতি সপ্তাহে অন্তত একদিন আলোচনাতে আসার চেষ্টা করব। আর আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাইছিলাম, যারা ছিলেন না, মিস করে গেছেন, ওদের জন্য আরেকবার ডেভ স্কিলের ওই পেজটা বের করতেছি। দেখতে পাচ্ছেন কি ডেভ স্কিলের পেজটা? জি ভাই, আমরা কালকে রাতে ওটা দেখছি। আচ্ছা আচ্ছা এবং হচ্ছে অ্যাডভান্স দুইটাই দেখছি। আচ্ছা ঠিক আছে। তো এখানে যে জিনিসটার সাথে এখন দেখাচ্ছি সেটা হচ্ছে ডেভ স্কিলের মেম্বারশিপ। এখন সম্ভবত 40 জনের মতো হয়ে গেছে আমার ধারণা। 50 জন হলে ক্লোজ করবে, জানুয়ারি মাসে ক্লোজ করে দিবে। এই 5000 টাকা দিয়ে মেম্বারশিপটা যদি নিয়ে নিতে পারি আমরা একজন ইউজার, তাহলে সেই ইউজার 2 বছর ধরে যত কোর্স আসবে সবগুলোতে 25% করে ছাড় পাবে। এটা দেখে এত হাইপ হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি 1 লক্ষ টাকার কোর্স করবেন না 2 বছরে, আপনি সর্বোচ্চ 40,000 টাকার কোর্স করতে পারবেন বা 45,000 টাকা। তো সেই হিসাবে আপনি ছাড় পাবেন 40,000 এ ধরেন 10,000 বা 10,250 টাকার মতো ছাড় পাবেন এই 45,000 এ 2 বছরে। যেমন ধরেন ওদের একটা ভালো অ্যাডভান্স লেভেলের কোর্সের দাম 30,000, তো আপনি একটা কোর্স তো অন্তত করবেন যদি অ্যাডভান্স লেভেলের করতে চান, যদি মেম্বারশিপটা নেন। এছাড়াও আপনার ছোট ছোট 2-1টা কোর্স করা লাগতে পারে, যেমন ডটনেট শিখতে যায় আপনার C# লাগবে 6,000 টাকা। আপনি যদি চান যে কম্পিটিটিভ 3টাই করবেন তাহলে এখানে 15,000 যাবে, তো 45 আর 6 51, তো ধরি 50 এর মধ্যে 25% মানে হচ্ছে 12,500 নাকি? তো এরকম একটা ছাড় পাবেন। এখন যদি আপনারা মনে করেন যে হ্যাঁ এইভাবে আগাবো, ডেভ স্কিলকে ধরে আগাবো, যেহেতু অন সাইটে ক্লাস করার সুযোগ নাই আমার, যা অনলাইনে ক্লাস করব এবং শেষমেশ জালাল স্যারের সান্নিধ্যে থেকে 2 মাস ইন্টার্নশিপ করব, ওনাদের জন্য এটা বেস্ট হবে। তাই বলে আমার কথা এই মুহূর্তে বিশ্বাস করে এটাতে সরাসরি এনরোল করতে যায়েন না। ফার্স্টলি আপনি ডেভ স্কিলের গ্রুপটাতে যাবেন, যায় তাদের কি কি আছে না আছে, কেমনে কি করে এগুলো একটু পড়বেন,
অনেকগুলো পোস্ট করবেন। এই যে আমি এই মুহূর্তে শাহরিয়ার সাজিব সাহেবের একটা বের করছি, উনি গুগলে জয়েন করতে যাচ্ছেন ওই দিন 12 অক্টোবর 2020 অ্যানাউন্সমেন্ট। ইনি তো মনে হয় লাস্ট কোর্সটা করায় যা চলে যাবে। কি বলে ইন্টারমিডিয়েট কোর্সটা সম্ভবত উনি নিচ্ছেন এইবার, আমার যতদূর ধারণা। হ্যাঁ এটা নিয়ে এটাই লাস্ট কোর্স হবে। যদি আমাদের ভাগ্যে থাকেন উনি তাহলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে ডেভ স্কিলের টিচারদের কোনো ছাড় নাই। ওনারা এই মুহূর্তে যদি গুগল বা অ্যামাজন বা এই টাইপের কিছুতে নাও থাকেন, ওইখানে চলে যাওয়ার মতো যোগ্যতা রাখেন ওনারা। তা তো অবশ্যই, বাংলাদেশে একটা লিডিং ইয়েতে আছে, কিন্তু আর ওই পর্যায়ে জানি অবশ্যই অনেক পরিশ্রম। মানে আমি বলতে চাচ্ছি যে অনলাইন কোর্সগুলোকে অনেকে কিন্তু বিশ্বাস করে না, করবে কিভাবে, তারা তো ওরকম মানে জাস্ট টাকা নষ্ট করে, এরকম বেশিরভাগ কোর্সগুলো এরকম হয়। ভালো কোর্স কিন্তু খুব কম পাই আমরা। তো সেই দিক থেকে আমি মোটামুটি নিশ্চিত যে ডেভ স্কিলে অবশ্যই ভালো কোর্স আছে, ভালো মানের টিচাররা আছে। তো আপনারা এটাও যারা দেখেন নাই তারা দেখবেন, আর যারা দেখছেন তারা আরেকটু দেখে সিদ্ধান্তে যাবেন কি করবেন। আমি মোটামুটি সিদ্ধান্তে আছি যে 2 বছর যাবত আমি ডেভ স্কিলের সাথে থাকবো 2023 জানুয়ারি পর্যন্ত। আমি তো মেম্বারশিপ তো নিয়েই নিছি এবং কোর্স একটা নিয়ে নিছি, যেটা 5000 টাকা ছিল ইন্টারমিডিয়েট কোর্সটা 3750 টাকা। আমার প্রথমবারে আমি 1250 25% এর জন্য ছাড় পাইলাম। এরপরে অ্যাডভান্স করব। হ্যাঁ হ্যাঁ, আমার কি করব, আমি তো আমার জীবন তো শেষের পথে। আমার লাইফে কি করছি না করছি এগুলো তো সব বলতে পারি নাই। আমার জীবন মনে করেন নাই অবস্থা থেকে আমি এই পর্যায়ে আছি। এখনো অনেক লেট হয়ে গেছে। আমি ল্যারাভেল কোর্সটা নেওয়ার কথা ছিল 2 মাস আগে, তখন নতুন কোর্স আসছে প্রথম, এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছেন এই যে ল্যারাভেল কোর্সটা, এটা তখন 22,500 টাকায় আসছে যেহেতু প্রথম, এই জন্য 25% ছাড় এমনিতেই দিচ্ছেন। এরপরের বছর পরের 6 মাস পরে যে দিবেন তখন আবার ছাড় থাকবে না, ফুল 30,000 টাকায় দাম থাকবে। তো নিতে পারি নাই। 20 তারিখ রাত্রে টাকাটা ই করতে মনে নাই, 21 তারিখ সকালে ফোন করে বলছি জালাল স্যারকে, স্যার এই কারবার, এখন কি আমারটা একটু নেওয়া যায়? উনি বললেন যে দুঃখিত, ডেভ স্কিল মিথ্যাচার করে বা এরকম করে কথা দিয়ে কথা রাখে না, এটা আমরা শুনতে রাজি নই, সুতরাং 25% পাচ্ছেন না। বুঝতে পারছেন ওনাদের নীতিটা? তো ল্যারাভেল তো মিসিং করেই গেলাম। তো এটা আমার একটা ব্যর্থতা, আমি ওটাকে মানে গুরুত্ব না দেওয়ার কারণে ওটাকে আমি মিস করে গেলাম। তো এখন আর মিস করতেছি না, আমি এটা নিয়ে নিছি, মেম্বারশিপ নিয়ে নিছি। ইন্টারমিডিয়েট চলবে 12 তারিখ থেকে ফেব্রুয়ারি। তারপর ইন্টারমিডিয়েট শেষ হয়ে গেলে আমি নিব, অ্যাডভান্স নিব, তারপর C#, তারপর ASP.NET। এই পর্যন্ত হলে ইনশাআল্লাহ আমার হয়ে যাবে আশা করি। তো আপনারাও ভাবেন কি করবেন। আর সেমিনারে আমি অবশ্যই থাকবো, আমি শুনবো উনি কি বলেন। অন্তত আমি যদি কোর্স নাও নিতে পারি, কিছু তো বলার আমার ভিতরে যদি কিছু উদয় হয়, এটা তো বলতে তো অন্তত পারবো। অবশ্যই কোর্স করতেছেন আপনি, অনেক মানে জানেন বিষয়গুলো নিয়ে। আর আপনি অবশ্যই থাকবেন, কারণ আমরা তো অত ভালো কোশ্চেন করতে পারবো না, কারণ আমরা তো ওই রাস্তায় কখনো হাঁটিনি। আপনি অনেকটা হাঁটছেন, যার কারণে আপনি যদি থাকেন আমাদের প্রতিনিধিত্ব করতে পারবেন। আপনি এই যে শাওন ভাই আছে, আপনাকে প্রতিনিধিত্ব করতে পারবেন। তাহলে আমি আমাদের ডিআরসির, আপনাদের ডিআরসির আমাদের মানে 5th ব্যাচের ওমর ফারুক ভাই আছেন, ওনাকেও আমি জানাইতেছি ব্যাপারটা, উনিও দেখি যদি আগ্রহ প্রকাশ করেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই, আপনারা যত মানুষকে পারবেন ইনভলভ করেন, সমস্যা নেই। আর আমি চাই যে সবাই জানে বিষয়গুলো। আর বিষয়টা হচ্ছে যে আমি আসলে আপনারা অনেক বড় সিনিয়র ভাই, এই জন্য আপনাদের সাথে তো অত মানে আমাদের কানেকশন নাই বা ব্রিজ নেই, হ্যাঁ, যার কারণে হয়তো আপনার সাথে যোগাযোগ হয়। ইনশাআল্লাহ ব্রিজটা তৈরি হলো আজকে থেকে। হ্যাঁ আস্তে আস্তে হবে, আরো গ্রাজুয়ালি আরো উন্নত হবে ব্রিজ না ভেঙে পড়ে আর কি। আশা করি ভাঙবে না, তৈরি যেহেতু শুরু করছি আরো মজবুত হবে আমি আশা করতেছি। হ্যাঁ আর ভাই আপনার মানে আপনার গাইডলাইন কি হবে আমাদের জন্য, কম্পিটিটিভ প্রোগ্রাম আমরা যাই, আমি পারভেজ আছি, তারপর যে ইয়ে আছে রাফিও আছে, আপনার গাইডলাইনটা কি আমরা জানতে চাচ্ছি। আমাকে কেউ জিজ্ঞেস করে, বিশেষ করে ওই ছোট ভাইটা জিজ্ঞেস করে, ভাই আপনি কোন ব্লগ করেন বা কোন চ্যানেল ফলো করেন। আমি বলছি যে ভাই আমি কোনো ব্লগ ফলো করি না, কোনো ই করি না, মানে কি বলে কোনো ইউটিউব চ্যানেল ফলো করি। তাইলে কি করেন, আমার যখন যেটা লাগে তখন সেটা সার্চ দেই, যেটা আসে দেখতে থাকি, যেটা ভালো লাগে সেটাকে শেষ করি। বুঝতে পারছেন আমার ব্যাপারটা, আমি কি করি। আমার একটা জিনিস ভালো লাগে না, আমার কাছে
ই আছে, কম্পিউটার প্রোগ্রামিং 3 খণ্ডই আছে তামিম শাহরিয়ার সুবিন সাহেবের। তারপর ধরেন আপনার মাহবুবুল হাসান শান্তর যে কম্পিটিটিভ প্রোগ্রামিং বা কি বলে, কম্পিটিটিভ প্রোগ্রামিং কি আসলে না, প্রোগ্রামিং কন্টেস্ট, ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম, এই বইটা আমার কাছে আছে। তো আমি এই বইটা থেকে ধরেন একটা প্রবলেম দেখতেছি, বুঝতেছি না, কারণ উনি খুবই অ্যাডভান্স লেভেলের রাইটার। এটা বুঝতেছি না, আমি তখন সুবিন সাহেবের তৃতীয় খণ্ডটা বের করতেছি, ওইখানে আবার দেখতেছি যে উনি কি লিখছেন, কিভাবে করছেন। মানে এটা হচ্ছে যে আপনার কোনো ফেভারিট মুভি নেই, যেটা যখন অথেন্টিক লাগে সেটাই দেখেন আর কি, এই টাইপের। মুভির ক্ষেত্রে এটাকে বলতে যাব না, কারণ আমি হলিউড, একদম স্পেসিফিক্যালি হলিউড মানে কি বলে মার্ভেল মুভিজের ভক্ত বলতে পারেন। ওইখানে একটা নির্দিষ্ট করা যাবে, এই জন্য মুভির দিকে যাব না। আমি প্রোগ্রামিং বা কোনো কিছু জানার ক্ষেত্রে আমার কাছে যেটা ভালো লাগবে, যেটা বুঝতেছি, আমি ওইটা ফলো করতে থাকি ওই টাইমের জন্য। ঠিক আছে ভাই, তাহলে ধন্যবাদ আপনাকে। তো আমার দিক থেকে আপনার কোনো কিছু জানার থাকলে যেটা করবেন, আমার দিক থেকে পরামর্শ হবে যে একটা কিছুর উপর নির্ভর করবেন না। আপনার গুগল যেহেতু আছে, ইন্টারনেট যেহেতু আছে, আপনার কাজ হবে খুঁজে বের করে সঠিকটা নিয়ে ওইটা নিয়ে পড়তে থাকা, যেটা বুঝতেছেন আপনি, যেটা ভালো লাগতেছে সেটা নিয়ে পড়তে থাকা। আর আমি বেশিরভাগ সময় প্রেফার করি, ব্লগ প্রেফার করি, ইউটিউবটা কম প্রেফার করি। সম্প্রতি একটু ইউটিউব দেখতেছি, কারণ প্রোগ্রামিং উইথ মশ, তারপর ধরেন এরকম ভালো লেভেলের কিছু ইউটিউবার আছেন, হ্যাঁ, ওনাদেরটা ফলো না করলে হয় না, আসলে ওনাদেরটা করতে হয়। ওনারটা মনে হয় আমি এখনো পাই নাই, হয়তো আমার সামনে আসে নাই, হয়তো কেউ সাজেস্ট করে নাই। আচ্ছা, আমি পরে দেখে নিব, আপনার সাথে প্রয়োজনে কথা বলে। শুনি তো ভাই অনেক অভিজ্ঞ, মানে অনেক প্রোগ্রামিং স্কিল, ওনার অনেক দক্ষতা, আর ওনার ইংরেজিগুলো অনেক ফাস্ট। আচ্ছা আচ্ছা, আপনাদের জন্য ঠিক আছে, কিন্তু আমি জানি মানে আমাদের জন্য অতটা ভালো ইফেক্টিভ হবে না। আপনাদের জন্য ঠিক আছে, কারণ উনি অ্যাডভান্স লেভেলে, আপনারও অ্যাডভান্স লেভেল, আর আমরা হচ্ছে বিগিনার, মানে বিগিনার একদম নতুন। আপনারা প্রথমেই করতে পারেন টিউটোরিয়ালস পয়েন্টের যে ভিডিওগুলো আছে, আপনাদের কোর্স রিলেটেড যে এগুলো আছে, মানে যেই কোর্সে পড়তেছেন এই রিলেটেড যে টপিকগুলো কভার করছে ওনারা টিউটোরিয়ালস পয়েন্টে, বিশেষ করে অর্ণব চক্রবর্তী স্যারকে আমি খুব পছন্দ করি। উনি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, জাভা, সি এরকম অনেক কিছু নিয়ে ভিডিও করছেন। ওনাদেরটা ভালো হবে আপনাদের জন্য, কারণ খুব স্লোলি কথা বলেন, প্রোনাউন্সিয়েশন খুবই মানে কি বলে স্পষ্ট, আপনি উচ্চারণ বুঝতে পারবেন। আর যারা নেটিভ ইংলিশ, তাদের উচ্চারণ মানে এমন ভাবে ঢেউ খেলানো টাইপের যে ধরতে কষ্ট হয় আমাদের। হ্যাঁ, ওই যে আপনি যার কথা বললেন যে মশ, ওনার কথাই তো অনেক, হ্যাঁ, ওনারটাও ওইরকম নেটিভ টাইপের। আর আপনারা মূলত মানে আপনাদের সাথে রিলেটেড, আপনারা ওই বিষয়গুলো পড়ে আসছেন, যার কারণে ওনার কথা থেকেও আপনি যদি ওনার ভিডিও দেখেন তাহলেই অনেকটা বুঝতে পারবেন। এখন আমি কিছুটা বুঝতে পারি, এর কারণ হচ্ছে যে বেশ কিছু ইংরেজি যেহেতু ভিডিও ফলো করছি, এই জন্য উচ্চারণগুলো এখন ধরতে সহজ হচ্ছে। আপনাদের ওইটা হইতে হয়তো 2-4 মাস সময় লাগবে, কিন্তু হয়ে যাবে আপনাদের। একটু আগে আপনাদের মানে কি বলে স্পষ্ট উচ্চারণের কিছু ইংরেজি ভিডিও আগে দেখবেন, এইগুলো দেখতে দেখতে যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনারা ওই ওদেরটাও বুঝবেন। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। তাহলে ঠিক আছে, যাই হোক, শেষমেশ আমাদের 10টার সময় যেটাকে আমরা ক্লোজ করব ভাবছিলাম, সেটা 10:40 পর্যন্ত নিয়ে আসছি, 2 ঘন্টা 40 মিনিট। তবুও বলবো যে খারাপ লাগে নাই, ভালোই লাগতেছে। হয়তো চাইলে আরো কন্টিনিউ করতে পারবো, তারপর আমার মনে হচ্ছে আজকে আমাদের ক্লোজ করাই উচিত হবে। আচ্ছা ঠিক আছে, আমি এটার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি দেখছি, আমি মনে ছিল না, মাসের অন্য কথা চলতেছিল। আপনাকে ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য রাফিও সাহেব। তো এখানে বলা হচ্ছে যে কেউ যদি 2 বা 3 সাবজেক্ট ফেল করে, তাহলে নেক্সট সেমিস্টারে যাওয়া যাবে কি। এখানে একটা বিষয় উল্লেখ করে দিই আপনাদের যে কোর্সগুলো আছে, এই কোর্সগুলো কোনো কোর্স পরবর্তী সেমিস্টারে কোনোটার সাথে রিলেটেড থাকতে পারে এবং থাকে। যখন কোর্সগুলো রিলেটেড থাকে, তখন ওটাকে বলে প্রিরিকুইজিট। আগের সেমিস্টারে যেটা থাকে সেটাকে বলে প্রিরিকুইজিট পরের সেমিস্টারের জন্য। এখন আপনি ধরেন আপনাদের সি মানে কি বলে এটাকে, এই কোর্সটার নাম যেন কি,
পেপার না না, সি প্রোগ্রামিংটা সেকেন্ড সেমিস্টারে, এটা হ্যাঁ স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সটা এটা হচ্ছে প্রিরিকুইজিট ওপির জন্য, পরবর্তীতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য এটা প্রিরিকুইজিট ধরেন। তো এইটাতে যদি আপনি ফেল করেন এটা কোনো প্রবলেম না, কিন্তু যদি আপনি পরীক্ষাতে অ্যাটেন্ড না করেন এর অর্থ হচ্ছে আপনি এটার ক অক্ষর জানেন না, এর জন্য আপনি পরবর্তী সেমিস্টারে যায় ওপি কোর্সটাকে নিতে পারবেন না। কিন্তু এটা বলা হয় নাই যে আপনি পরবর্তী সেমিস্টারে যাইতে পারবেন না। তাহলে শেষ কথা দাঁড়াচ্ছে আপনি যদি টোটাল 9টা বা 8টা কোর্সে ফেল করেন পরীক্ষায় অ্যাটেন্ড করে, পরবর্তী সেমিস্টারে আপনি উঠে যাবেন, পরবর্তীতে পরের ব্যাচের সাথে পরীক্ষা দিয়ে কভার করতে পারবেন। কিন্তু কোনো প্রিরিকুইজিট সাবজেক্ট যদি পরীক্ষাতে অ্যাটেন্ড না করেন তাহলে পরবর্তী সেমিস্টারে ওই রিলেটেড প্রিরিকুইজিট যার সাথে রিলেটেড ওই কোর্সটা নিয়ে পড়তে পারবেন না, সেটা বাদ দিয়ে কোর্সটাতে এনরোল করতে হবে। তার মানে আপনার সেমিস্টার ড্রপ করার মানে ঝামেলাটা হবে না, মানে ড্রপ করতে হবে না, আপনি যাইতে পারবেন। কিন্তু ব্যাপারটা আপনার জন্য সুবিধাজনক হবে কিনা, আপনি সবগুলো সাবজেক্টকে পরীক্ষা না দিয়ে ফেল করে পরবর্তীতে কভার করতে পারবেন কিনা সেটা আপনি ভাববেন, কিন্তু যাওয়া যাবে পরবর্তী সেমিস্টারে। তার মানে ভাই হচ্ছে বিষয় হচ্ছে আপনি জানেন আর না জানেন আপনি পরীক্ষায় বসাইলেন। হ্যাঁ পরীক্ষায় বসা লাগবে। প্রিরিকুইজিট যদি মিস করে ফেলেন তাহলে পরবর্তী প্রিরিকুইজিটের ওই সাবজেক্ট নিতে পারবেন না। প্রিরিকুইজিট ছাড়া অন্য কোনোটা মিস করে ফেলেন সমস্যা নাই, ফেলের সমতুল্য হবে। ফেল করলে যা হয়তো ওইটার জন্য তাই হবে, কারণ এটা কোনো সাবজেক্টের জন্য প্রিরিকুইজিট। তো আপনাদের প্রতি সাজেশন থাকবে প্রিরিকুইজিট লেখাটা দেখে নিয়ে ওই পরীক্ষাটাতে শুধু শুধু যায় বসে থাকবেন, যে প্রিরিকুইজিট যেহেতু এই পরীক্ষাটা দেওয়া যায় যাতে পরবর্তীতে ওই সাবজেক্টটা নিতে পারি, রিলেটেড সাবজেক্টটা। যেমন আমি দুইটা ক্ষেত্রে ডেটা স্ট্রাকচারের সাথে আরেকটা কি কি যেন যাইতে চাইনি, হঠাৎ করে মনে হয়ে গেছে আরে বাবা এটা তো প্রিরিকুইজিট আছে এটার সাথে রিলেটেড, আমি তো 3-1 এ যায় পরে আরেক সাবজেক্ট মিস করব, শেষে যায় পরীক্ষাতে অ্যাটেন্ড করে আসছি আমি। যাক ভাই অনেক কথা বলে ফেলছি, আমার গলাও শুকায় আসতেছে, আমি আজকে আসলে বিদায় নিতে চাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরেকটা মিটিং রাখবো। ডিআরসি থেকে যে ভাইয়েরা আসছেন তারা আপনাদের কাছে একটু আলোচনা করে নেবেন যে আমরা আবার এক হতে চাই, যে তারা কি বলে, রাজি কি না। আরে ভাই কিছু কোনো ব্যাপার না, ঠিক আছে ভাই ভালো থাকুন। তাহলে আমি সাবির ভাই হ্যাঁ ভাই ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে ভাই। হ্যাঁ আপনাকেও ধন্যবাদ। মানে অনেকক্ষণ যাবত হ্যাঁ উজ্জ্বল সাহেবকে আমি ধন্যবাদ জানাই, কারণ ওনার সাথে গল্প করতে যাই আমার এই প্ল্যানটা মাথায় আসছিল, প্রস্তাবটা রাখতে মন চাইছিল। ভাই আমাদের সপ্তম পেজ থেকে ভাই অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে এরকম অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আচ্ছা আচ্ছা, স্বাগতম আপনাদেরকে। আমার একটা বন্ধু আসছে সেটা হচ্ছে যে সোহেল রানা, ও আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে গ্রুপের সাথে আর কি জড়িত আর কি। আচ্ছা ও একদম লাস্টে চলে আসছে, ঠিক আছে সমস্যা নাই ইনশাআল্লাহ, পরবর্তীতে উনি আবার আমাদের সাথে ফার্স্ট থেকেই জয়েন করবেন পরবর্তী মিটিং এ। ঠিক আছে তাহলে আমি আজকের মতো অফিশিয়ালি বিদায় ঘোষণা করতেছি আজকের মিটিং এর। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আশা করতেছি সবাই পরবর্তী মিটিং এ যোগদান করবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন ইনশাআল্লাহ। শুভকামনা রইল ভাই। জি এবং সবার জন্য শুভকামনা রইল, আপনারা হ্যাঁ সবাই ভালো থাকবেন। হ্যাঁ আপনাদের জন্য শুভকামনা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।